এইসব রাজনীতি ফাজনীতি করা ছেলে আমি বিয়ে করব না মা, কিছুতেই না। শিরিনা বেগম বিরক্ত চোখে পড়ার টেবিলের সামনে দাঁড়ানো মেয়েটির দিকে তাকিয়ে আছেন। মেয়েটা গাল ফুলিয়ে ওনার কোনা হাতে পেঁচাচ্ছে আর বারবার একই কথা বলছে। তিনি মেয়েকে উদ্দেশ্য করে বললেন, এরকম বললে তো হবে না কুহু। তোর বাবা ওই ছেলেকে পছন্দ করেছেন, তুই অন্তত গিয়ে দেখাটা করে আয়। না গেলে তোর বাবার সম্মান যাবে যে। কুহু একবার মুখ তুলে মায়ের দিকে তাকালো, পরক্ষণেই দুহাত কানে চেপে চোখ বন্ধ করে মৃদু চিৎকার করলো, না, এ হতে পারে না। তারপর সাবানা স্টাইলে দৌড়ে গিয়ে বিছানায় উপর হয়ে পড়ে গেল। বালিশে মুখ গুজে মিথ্যা কান্নার ভং ধরল। শিরিনা বেগম হতাশ চোখে তার সিনেমা বাস মেয়ের কাণ্ড কারখানা দেখলেন। এই মেয়ে সারাদিন বাংলা সিনেমা দেখে আর ৮০-র দশকের নায়িকাদের মতো ঢং করে। তিনি মেয়েকে উদ্দেশ্য করে বললেন, ভালো করে সেজেগুজে রেডি হয়ে ভার্সিটি যাবি। ক্লাস শেষ করে সোজা ছেলের সাথে দেখা করতে যাবি, বুঝেছিস? কুহু প্রতি উত্তরে গুনগুন করে কান্নার সুর তুলল। শিরিনা বেগম মেয়ের ঢং আর সহ্য করতে পারলেন না। তিনি মুখ ঘুরিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেলেন। মায়ের চলে যাওয়ার আভাস পেয়ে কুহু বিছানায় উঠে বসল। কোমরে হাত দিয়ে এদিক ওদিক তাকিয়ে কিছুক্ষণ ভাবল, তার প্রফেসর বাবা কি করে একজন রাজনীতিবিদের সাথে বিয়ে দিতে উঠে পড়ে লাগতে পারে, এই কথা কিছুতেই তার বোধগম্য হচ্ছে না। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল ৮টার উপর বাজে। তাড়াতাড়ি বিছানা থেকে নেমে গেল সে। তাকে রেডি হয়ে ভার্সিটি যেতে হবে। মুয়াজ্জেম সাহেব ড্রয়িং রুমের সোফায় বসে খবরের কাগজ পড়ছেন। শিরিনা বেগম ডাইনিং টেবিলে ব্রেকফাস্ট রেডি করছেন। বারবার তাকাচ্ছেন সিঁড়ির দিকে, কুহু নামলো কিনা দেখছেন। কুহু নামলো না। কুহুর পরিবর্তে নামলো জিয়াদ। তার কাঁধে একটা স্কুল ব্যাগ ধূপধাপ শব্দ করে নামছে। সিঁড়ির শেষ ধাপে এসে বাবাকে দেখে থেমে গেল সে। শব্দ কমিয়ে খুব ধীরে ধীরে নামতে লাগলো। ডাইনিং টেবিলের চেয়ারটা খুব আস্তে করে টান দিয়ে সরালো। তারপর ব্যাগটা নিচে নামিয়ে রেখে বসে পড়ল। মুয়াজ্জেম সাহেব পেপার পড়া শেষ করে কাগজ ভাঁজ করে রেখে উঠে আসলেন। তিনি এসে জিয়াদের সামনাসামনি একটা চেয়ার টেনে বসলেন। জিয়াদ গ্লাসে পানি ঢালতে ঢালতে একবার তার পদার্থবিজ্ঞানের প্রফেসর বাবাকে দেখে নিল। পরনে ফর্মাল ড্রেস, কলেজে যাওয়ার জন্য রেডি হয়েছেন। ইন করা শার্ট, সাথে কালো প্যান্ট, কাঁচা পাকা চুল। চোখের দৃষ্টি এখনও অনেক ভালো, তাই চশমা ব্যবহার করেন না। জিয়াদ ঠকঠক করে পানি খেল। এবার তার প্রফেসর বাবা তাকে কঠিন কঠিন কিছু প্রশ্ন করবে, সেটারই পূর্ব প্রস্তুতি স্বরূপ সে গলাটা ভিজিয়ে নিল। মুয়াজ্জেম সাহেব ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ পরখ করলেন। মুখটা শুকনো লাগছে, বোধহয় রাতে কম ঘুমাচ্ছে। তিনি সরাসরি প্রশ্ন করলেন, মুখটা শুকনো কেন? রাতে ঘুমোনি? দেরিতে ঘুমিয়েছি বাবা, পদার্থবিজ্ঞানের একটা অঙ্ক সলভ করতে দেরি হয়ে গিয়েছে। মুয়াজ্জেম সাহেবকে খুব প্রসন্ন দেখা গেল। ছেলে পদার্থবিজ্ঞানের জন্য ঘুম বিসর্জন দিয়েছে শুনে তিনি বেশ খুশি হলেন। তিনি পদার্থবিজ্ঞান সম্পর্কে কিছু প্রশ্ন করার জন্য তৈরি হলেন। ছেলের দিকে তাকিয়ে বললেন, নিউটনের সেকেন্ড ল সম্পর্কে সবথেকে ইন্টারেস্টিং ব্যাপারটা কি বলো তো? জিয়াদের প্লেটে শিরিনা বেগম পরোটা দিলেন। জিয়াদের বেশ ক্ষুধা লেগেছে, কিন্তু বাবার প্রশ্ন শুনে তার জিহবা আটকে গেছে। সে নিউটনের ৩টা সূত্রের আগা মাথা সবই জানে, কিন্তু বাবার সামনে আসলে সবই গুলিয়ে ফেলে। সে মনে মনে উত্তর রেডি করতে চেষ্টা করলো, কিন্তু অস্থিরতায় পারল না। মুয়াজ্জেম সাহেব ভ্রুকুচকে ছেলেকে দেখলেন। তার এই অসম্ভব মেধাবী ছেলেটা কোনো এক কারণে তার সামনে এলেই ভড়কে যায়। তিনি ছেলের ভয় ভাঙানোর জন্য প্রতিনিয়তই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খাবার টেবিলে তিনি বিভিন্ন প্রশ্ন করে ছেলেকে সহজ করতে চাচ্ছেন, কিন্তু এতে কোনো কাজ হচ্ছে না। বরং তার ছেলে খাবার টেবিলটাকেই ভয় পেতে শুরু করেছে। তিনি ছেলেকে আশ্বাস দিয়ে বললেন, অস্থির না হয়ে মাথা ঠান্ডা করে চিন্তা করো। শিরিনা বেগম স্বামীর প্লেটে নাস্তা দিতে দিতে বললেন, ছেলেটা গত রাতে ভালো করে ঘুমায়নি, দিন রাত পড়েই যাচ্ছে। খাবার টেবিলে অন্তত ছেলেটাকে রেহাই দাও। মুয়াজ্জেম হোসেন স্ত্রীর কথায় একমত হলেন। তিনি স্ত্রীকে প্রশ্ন করলেন, কুহু কোথায়? রেডি হয়ে একেবারে নামবে। কিছুক্ষণ পরে কুহু নেমে এলো। শিরিনা বেগম সিঁড়ির দিকে তাকিয়ে মেয়েকে দেখলেন। একটা ল্যাভেন্ডার কালারের আনারকলি পরেছে কুহু। চুলগুলো ছেড়ে দিয়ে পিছন দিকে নিয়ে ক্লিপ দিয়ে আটকে দিয়েছে। বেশ পরিপাটি করেই সেজেছে। কুহু তার বাবাকে দেখে খুব ভদ্রভাবে জিয়াদের পাশের চেয়ার টেনে ভার্সিটির ব্যাগটা পাশে রেখে বসল। মৃদুস্বরে বলল, গুড মর্নিং বাবা। মুয়াজ্জেম সাহেব পরোটা ছিটতে ছিটতে উত্তর দিলেন, গুড মর্নিং। এত দেরি করে খেতে এসেছো কেন? তোমার ভার্সিটি কয়টায়? কুহু মিনমিন করে বলল, রেডি হতে দেরি হয়েছে বাবা। সময়জ্ঞান জীবনের খুবই গুরুত্বপূর্ণ। এটা
মেনটেন করে চলবে। কুহু একপাশে মাথা হেলিয়ে বুঝালো এবার থেকে সে মেনটেন করবে সময়। শিরিনা বেগমও খেতে বসলেন। খাওয়ার এক পর্যায়ে মোয়াজ্জেম সাহেব কুহুকে উদ্দেশ্য করে বললেন, আজ ভার্সিটির পর তুমি আমার বন্ধুর ছেলের সঙ্গে দেখা করতে যাবে। তোমার মা নিশ্চয়ই তোমাকে তার সব ডিটেলস বলেছে। কুহু একবার অসহায় চোখে তার মায়ের দিকে তাকালো। শিরিনা বেগম মেয়ের দিকে তাকালেন না, তিনি খাবার খেতে ব্যস্ত। মোয়াজ্জেম সাহেব আবারও বললেন, ভদ্রভাবে কথাবার্তা বলবে। ছেলেটি খুব ভদ্র এবং চুপচাপ, তাকে কোনো রকম অস্বস্তিতে ফেলবে না। কুহু তার বাবার সামনে কিছু বলার সাহস পেল না, কিন্তু তার খুব বলতে ইচ্ছে হলো। রাজনীতি ফাজনীতি করা ছেলে আমি বিয়ে করব না বাবা। কিন্তু সে বলতে পারল না, চেয়ারে শক্ত হয়ে বসে রইল। মোয়াজ্জেম সাহেব খাওয়ার ফাঁকে একবার মেয়েকে দেখে নিয়ে বললেন, কি বলেছি বুঝতে পেরেছো? জি বাবা। জিয়াদ খাওয়ার ফাঁকে বড় বোনকে আর চোখে একবার দেখে নিল। তার বোন যে চিপায় পড়েছে তা তার চেহারা দেখেই বুঝতে পারছে, কিন্তু কিছু করার নাই। কুহু ভার্সিটির গেটের সামনে এসে রিক্সা থেকে নামলো। গেটের সামনে ফুচকা দেখে তার জিভে পানি এসে গেল। সকালে খাবার টেবিলে সে ভালো করে খেতে পারেনি, তাই ফুচকা দেখে খিদেটা বেড়ে গেছে। কিন্তু এখন ফুচকা খেলে চলবে না, তার ক্লাসের দেরি হয়ে যাবে। সে শুকনো মুখে ভার্সিটিতে ঢুকলো। ক্লাসে ঢুকে পিছনের দিকের সিটে তনয়াকে দেখতে পেল। কুহুকে দেখেই হাত উঠিয়ে ডাকলো, তনয়া। কুহু হেঁটে গিয়ে ধপ করে তনয়ার পাশে বসে পড়ল। তনয়া ভ্রুকুচকে কুহুকে পরখ করলো, প্রশ্ন করলো, মুখটা বাংলার 5-এর মতো করে রেখেছিস কেন? কুহু উদাস হয়ে উত্তর দিল, দিন দুনিয়া কিছু ভাল লাগে না রে। কেন? বাবা কোথাকার কোন রাজনীতিবিদের সাথে আমার বিয়ে দিতে চাচ্ছে। আজ ক্লাসের পর আমাকে দেখা করতে যেতে বলেছে। তনয়া বড় বড় চোখে কুহুকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বলল, এই জন্যেই সেজে গুজে ভদ্র হয়ে এসেছিস? কুহু মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, তো অসুবিধা কোথায়? যা দেখা করে আয়। আমার রাজনীতিবিদ পছন্দ না। তাহলে এভাবে গেলে তো তোকে দেখে পছন্দ করে ফেলবে। তার চেয়ে বরং একটু বিশ্রী করে সেজে যা, তাহলে পছন্দ করবে না। আয়, তোর কাজলটা লেপটে দিই। কুহু ছিটকে দূরে সরে গেল। তনয়ার দিকে তাকিয়ে বলল, পাগল হয়েছিস? এত সুন্দর করে ববিতার মতো করে কাজল দিলাম আর তুই লেপটে দিবি? দুনিয়ার এত নায়িকা থাকতে তুই 80 দশকের নায়িকাদের পেছনে পড়ে আছিস কেন বুঝি না। কুহু লাজুক মুখে হেসে বলল, ওদেরকে আমার ভালো লাগে, ওদের মতো অভিনয় করতে ভালো লাগে। বলে সে ওনার কোনা টেনে মুখ চেপে নায়িকাদের মতো করে হাসল। কুহুর এসব ঢং দেখে তনয়া মুখ সরিয়ে নিল। আজ সারাদিনের জন্য সে যথেষ্ট ঢং দেখে ফেলেছে, আর দেখতে চায় না। প্রতিদিনই কুহুর এসব দেখে দেখে সে রীতিমতো অতিষ্ঠ। এমনিতে ভাব ধরছে মানা যায়, কিন্তু মাঝে মাঝে কুহু 80 দশকের বাংলা ছবির নায়িকাদের মতো সেজেগুজে ভার্সিটি আসে। এরকম সুন্দরী একটা মেয়েকে এই গ্যাটাপে দেখে ছেলেরা তখন হুমড়ি খেয়ে পড়ে। কেউ কেউ তো বিভিন্ন নামে ডেকে ওঠে। কুহু তনয়ার কাঁধে ধাক্কা দিয়ে বলল, একটা বুদ্ধি দে না, কিভাবে কি করব? তনয়া কুহুর দিকে মুখ ফিরিয়ে বলল, আয় গিয়ে দেখা কর, পরে বাসায় গিয়ে বলে দে যে পছন্দ হয়নি। রাজনীতি যেহেতু করে, নিশ্চয়ই বয়স বেশি, ভুঁড়ি টুড়িও থাকতে পারে। যে কোনো একটা খুদ বের করে না করে দিবি। কুহুর মুখটা উজ্জ্বল হয়ে গেল। বুদ্ধিটা বেশ লেগেছে তার কাছে। তার মনটা খুশি হয়ে গেল। সে খুশি মনে ব্যাগ থেকে টিস্যুতে মোড়ানো একটা পরোটা আর ডিম ভাজি বের করলো। তনয়া চোখ কপালে তুলে বলল, এ কি, এসব কি এনেছিস? কুহু ডিম ভাজিটা পরোটার ভেতর রেখে রোল করতে করতে বলল, টেনশনে খেতে পারিনি বুঝলি, এখন বুদ্ধি পেয়ে টেনশন কিছুটা কমেছে, তাই এখন খাবো। তনয়া সামনে তাকিয়ে দেখলো স্যার এসে ঢুকেছে ক্লাসে। এদিকে ক্লাসের এদিকটা পরোটা আর ডিম ভাজির গন্ধে মামা করছে। কয়েকজন পিছন ফিরে অলরেডি তাকিয়ে দেখেও নিয়েছে। তনয়া অবিশ্বাস্য চোখে কুহুর দিকে তাকিয়ে বলল, তুই কি মানুষ? কুহু উত্তর দিতে পারল না। সে বড় করে একটা কামড় দিল পরোটা আর ডিম ভাজির রোলটাতে। তারপর মুখ ভর্তি খাবার চিবাতে চিবাতে তনয়ার দিকে তাকিয়ে গা জ্বালানো হাসি দিল। একটা 5 স্টার রেস্টুরেন্টের লিফটে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে কুহু। তার গন্তব্য ছাদ। ছাদে একটা ক্যাফে আছে। ক্যাফেটা এই রেস্টুরেন্টেরই একটা অংশ। এই ক্যাফেটার বিশেষত্ব আছে, এখান থেকে শহরটা খুব সুন্দর করে দেখা যায়। দারুণ ভিউ। প্রি বুকিং ছাড়া এই ক্যাফেতে টেবিল পাওয়া যায় না। ভিআইপিরাই কেবল আসতে পারে এখানে। চারপাশে নিরিবিলি ভাব রাখার জন্য অধিকাংশ টেবিলের বুকিং নেওয়া হয় না।
ইচ্ছে করে খালি করে রাখে কর্তৃপক্ষ। লিফট চলে এলো ছাদে। লিফটের দরজা খুলতেই সামনে বিশাল ছাদ নজরে এলো। ছাদের এখানে ওখানে ছড়ানো ছিটানো টেবিল চেয়ার, বেশিরভাগই খালি। বহু লিফট থেকে বেরিয়ে খোপার ক্লিপটা খুলে দিল। পিঠ পর্যন্ত চুলগুলো ঝরঝর করে নেমে গেল। নিজের সব কিছু ঠিকঠাক করলো। সে বিয়ে করতে চায় না, তাই বলে নিজেকে কি একটু পরিপাটি দেখাবে না? সব ঠিকঠাক করে কুহু এক সাইডে থাকা কাউন্টারটার কাছে গেল। যেতে যেতে আশেপাশে চোখ বুলিয়ে দেখলো পাঞ্জাবি পরা কোনো লোক বসে আছে কিনা। তার জানা মতে রাজনীতিবিদরা বেশিরভাগ পাঞ্জাবিই পরে, কিন্তু এমন কাউকে সে পেল না। সে কাউন্টারে থাকা লোকটাকে জিজ্ঞেস করলো, এক্সকিউজ মি, আমার একটা টেবিল বুক করার ছিল। কি নামে বুক করা ছিল ম্যাম? শাহাদ খান। ও ম্যাম, আসুন, স্যার আপনার জন্য অপেক্ষা করছে। কুহু লোকটার পিছু পিছু গেল। লোকটি তাকে ছাদের অন্য পাশে নিয়ে গেল। হাত দিয়ে কোণার দিকে একটা টেবিল দেখিয়ে বলল, এই যে আপনার টেবিল ম্যাম। কুহু তাকিয়ে দেখলো কাঁচ ঘেরা রেলিংয়ের কাছে একটা টেবিল। সেখানের একটা চেয়ারে অ্যাশ কালার শার্ট আর কালো প্যান্ট পরিহিত একটা ছেলে বসে আছে। পায়ের ওপর পা তুলে মোবাইল টিপছে। কুহু মনে মনে ভাবলো, এটাই কি সেই রাজনীতিবিদ ছেলে? একে দেখতে তো রাজনীতিবিদ মনেই হয় না। কুহু হেঁটে গিয়ে টেবিলটার সামনে দাঁড়ালো। এতক্ষণ মোবাইল টিপতে থাকা ছেলেটা তার আসার আভাস পেয়ে মুখ তুলে তাকালো। কুহু এক নজর সামনে থাকা ছেলেটাকে দেখে বোকা বনে গেল। এই কি খুঁত বের করবি সে? এ তো পুরাই রসগোল্লা। ছেলেটা জিজ্ঞাসু দৃষ্টিতে কুহুর দিকে তাকালো। কুহু মুখ ফসকে বলে ফেলল, আমি কুহু, আপনার সাথে দেখা করতে। বলেই কুহু থেমে গেল। এই কিসব বলছে সে? সামনে থাকা ছেলেটা কিছু বুঝতে না পেরে বলল, হোয়াট? কুহু মনে মনে নিজেকে গালি দিল। তারপর কোনো মতে বলল, আমি আসলে কুহু, আমি দেখা করতে এসেছি। সামনে থাকা ছেলেটি কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর চেয়ার দেখিয়ে বলল, বসুন। কুহু বসলো। একটু ভদ্রতা সূচক হাসলো, কিন্তু ছেলেটা সেই হাসিতে যোগ দিল না, বরং সে কুহুকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলো। তারপর টেবিলে থাকা মেনুটা এগিয়ে দিয়ে বলল, কি নিবেন অর্ডার করুন। আমি কিছু নিব না, আপনি নিন। কফি? ওকে। কুহু ঘাড় পাকিয়ে সম্মতি দিয়ে বলল। শাহাদ দূরে দাঁড়ানো ওয়েটারকে ইশারা করে দুটো কফি আনতে বলল। তারপর তাকালো কুহুর দিকে। মেয়েটাকে বেশ চঞ্চল মনে হচ্ছে, অস্থির স্বভাব। এসেই নাম ভুল করেছে। অস্থিরতার দরুন বলেছে হুকু। এখন ব্যাগের কোণা নখ দিয়ে খুঁটছে। চোখের মনি স্থির নেই, বারবার এদিক ওদিক তাকাচ্ছে। শাহাদ চিন্তা করলো, এভাবে বসে না থেকে কিছু কথাবার্তা বললে হয়তো মেয়েটা সহজ হবে। সে প্রশ্ন করল, কিসে পড়ছেন? অনার্স সেকেন্ড ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট। শাহাদ দম ধরে গেল। একটা প্রশ্নতে এতগুলো ইনফরমেশন দিয়ে দিল। এই মেয়ে তো কথাও বেশি বলে। পরের প্রশ্ন আর শাহাদকে করতে হলো না, ও নিজে থেকেই প্রশ্ন করল, আপনি কি আসলে রাজনীতি করেন? শাহাদ কিছুক্ষণ তাকিয়ে রইল কুহুর দিকে, তারপর উত্তর দিল, হ্যাঁ। এই কথা শুনে কুহুর মন ভেঙে গেল। হ্যান্ডসাম দেখতে ছেলেটা রাজনীতি করে? রাজনীতি না করে অন্য কিছু করলে তো এক নিমিষেই বিয়ে করে ফেলতো কুহু। সে হতাশ হয়ে জিজ্ঞেস করল, ওয়াই, কেন করেন? শাহাদ কুহুকে ভালো করে দেখল। মেয়েটি কি হতাশ হলো নাকি তার রাজনীতি করা নিয়ে? সে উত্তর দিল, এটা আমার ফ্যামিলি ট্রেডিশন। কুহুর মনটা আরও খারাপ হয়ে গেল। পুরো ফ্যামিলি রাজনীতি করে? আরে, এই ছেলে ভুল ফ্যামিলিতে জন্মেছে। তার ইচ্ছে হলো দুই কানে দুই হাত চেপে না বলে একটা চিৎকার দিতে, কিন্তু তা সম্ভব না। কফি চলে এলো। কফি ট্রে থেকে দুটো কফির কাপ দুজনের সামনে রেখে ওয়েটার বিদায় নিল। শাহাদ ট্রেতে থাকা পাত্র থেকে একটা সুগার কিউব তুলে তার কফিতে ছেড়ে দিয়ে হালকা নাড়তে লাগলো। কুহু ও শাহাদের দেখা দেখি একটা সুগার কিউব নিল, ভালো করে নেড়ে এক চুমুক মুখে দিয়ে মুখ কুচকে ফেললো। এত তিতা! সে আরও দুটো সুগার কিউব নিয়ে কাপে ফেললো। শাহাদের দিকে তাকিয়ে দেখলো সে অনায়াসে এই তিতা কফি খাচ্ছে। শাহাদের দিকে তাকিয়ে কফি নাড়তে গিয়ে কুহু কাপ থেকে কফি ফেলে দিল। গরম কফি ছিটকে পড়লো তার হাতে। আহ করে মৃদু শব্দ করে উঠল। শাহাদ তৎক্ষণাৎ ব্যস্ত হয়ে নিজের কাপ নামিয়ে রাখলো। টেবিলে টিস্যু খুঁজে না পেয়ে হাত দিয়ে কুহুর হাতে থাকা কফিটা মুছতে লাগলো। কুহুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বেশি গরম? কুহু যতটা না গরম কফি পড়ায় চমকে গেল, তার চেয়ে বেশি স্তম্ভিত হয়ে গেল শাহাদের কাজে। সে শাহাদের দিকে তাকিয়ে দুদিকে মাথা নাড়িয়ে জানালো বেশি গরম না। শাহাদ তার হাত সরিয়ে ওয়েটারকে ডেকে বলল টিস্যু দিতে। কুহু অস্বস্তি কাটাতে বলল, আরে টিস্যু আমার কাছেই আছে। বলে ভার্সিটির ব্যাগটা টেবিলের উপর রেখে টিস্যু বের করলো।
কিন্তু টিস্যুর পরিবর্তে বের হয়ে এলো টিস্যুতে মোড়ানো কুহুর আধ খাওয়া পরোটা আর ডিম ভাজি রোলটা, যেটাকে কুহু টিস্যু ভেবে বের করেছে। শাহাদ ভ্রুকুচকে টেবিলে থাকা আধ খাওয়া পরোটা ডিম ভাজি রোলটার দিকে তাকিয়ে কুহুকে জিজ্ঞেস করলো, হোয়াট দ্য হেল ইজ ইট? টেবিলের উপর আধ খাওয়া রুটি ডিম ভাজি রোল দেখে কুহুও অবাক হয়ে গেল। সে এটা আশা করেনি। শাহাদ কৌতূহল বশত জিনিসটা কি সেটা দেখার জন্য হাত বাড়ালো ধরতে। ধরার আগেই কুহু ছো মেরে নিয়ে গেল রোলটা, নিয়ে একদম ব্যাগে ভরে ফেললো। শাহাদ এই কাণ্ডে বিস্মিত হলো, কুহুকে প্রশ্ন করলো। কি এটা? কুহুর ঝটপট উত্তর, কই কিছু না তো। রুটি মনে হলো, টিস্যুতে মোড়ানো। কুহুর বেশ রাগ হলো। আরে ভাই, রুটি থাকুক আর পরোটা থাকুক তাতে তোর কি? মেয়ে দেখতে এসেছিস, মেয়ে দেখ, চতুর্দিকে এত কিসের নজর? কুহু কিছুটা কঠিন স্বরে বলল, রুটি। আপনি ব্যাগের ভেতর অর্ধেক খাওয়া রুটি নিয়ে ঘুরছেন কেন? এমনি, মাই লাইফ মাই রুলস। কুহুর উত্তর শুনে শাহাদ স্থির চোখে কুহুর দিকে তাকালো। অর্ধেক খাওয়া রুটি ব্যাগে নিয়ে ঘোরাফেরা করা যে কোনো মেয়েকে লাইফে রুলস হতে পারে এটা তার জানা ছিল না। ওয়েটার এসে টিস্যুর বক্স দিয়ে গেল। কয়েকটা টিস্যু নিয়ে কুহুকে দিল শাহাদ। আর কয়েকটা টিস্যু বের করে কুহুর কফির কাপটা তুলে নিচে পড়া কফিটা ভালো করে মুছল। হাত মুছতে মুছতে কুহু শাহাদের কাজকর্ম লক্ষ্য করল। কি সুন্দর করে টেবিলে থাকা কফিটা মুছল। কারো কফি মোছার দৃশ্য যে এত সুন্দর হতে পারে তা কুহুর আগে জানা ছিল না। কুহু শাহাদের হাত লক্ষ্য করল। শার্টের হাতা কোনোই পর্যন্ত গুটানো, হাতে সিলভার কালারের একটা বেশ দামি ঘড়ি। খুব সুন্দর করে টিস্যু দিয়ে চেপে চেপে টেবিল পরিষ্কার করছে, দেখতে ভালো লাগছে। শাহাদ টেবিলটা মুছে কুহুর দিকে হাত বাড়ালো, কিন্তু কুহু ভাবুক হয়ে টিস্যু হাতে নিয়ে কসলাচ্ছে। শাহাদ টেবিলে টোকা দিল। কুহু ধ্যান ভেঙে তাকালো। শাহাদ কুহুর দিকে হাত মেলে দিয়ে বলল, কাজ শেষ হলে টিস্যু দিন। কুহু হাতের টিস্যুর দিকে একবার তাকালো, তারপর শাহাদের হাতের তালুতে রাখলো। শাহাদ পাশে থাকা ময়লার বিনে টিস্যুগুলো ছুঁড়ে ফেলল। কুহু এই ছোট ব্যাপারটাতেও অভিভূত হয়ে গেল। কি ডিসেন্ট, কি দায়িত্বশীল। আহা, খালি যদি রাজনীতিটা না করতো তাহলে এই 16 কলা পূর্ণ হতো। শাহাদ কুহুর দিকে তাকিয়ে কফি খেতে ইশারা করলো, তারপর নিজের কাপে চুমুক দিয়ে বলল, ফেলে দেই। আমি অনার্স মাস্টার্স শেষ করেছি। এখন আমার বয়স 28 চলছে। পারিবারিক ব্যবসা আছে আমাদের, সেখানে আমি জয়েন করেছি। আর এর বাইরে রাজনীতিতে আমি অনেক অ্যাক্টিভ। ভবিষ্যতে এটাকেই পেশা হিসেবে নিব। কুহু মনে মনে হিসাব কষল। ওর বয়স 21 আর এই ছেলের বয়স 28। 7 বছরের গ্যাপ। ইচ গ্যাপটাও তো বেশি। ওর তো 4-5 বছরের গ্যাপ পছন্দ, আবার বলছে রাজনীতি মেইন পেশা হিসেবে নিবে। এই রসগোল্লার মতো ছেলেটা এভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে কেন? কুহু মনে মনে দুঃখ অনুভব করল। শাহাদ একটু থেমে আবার বলল, আমরা জয়েন্ট ফ্যামিলি। আমি সবসময় জয়েন্ট ফ্যামিলিতেই থাকার ইচ্ছা পোষণ করি, এমনকি বিয়ের পরও। কুহু সব বুঝতে পেরেছে। এমন করে উপর নিচ মাথা নাড়ালো। সে নিজে কি বলবে কিছু ভেবে পেল না। শাহাদ কফির কাপ নামিয়ে বলল, আপনার কিছু বলার থাকলে বলুন। যদি অন্য কাউকে পছন্দ করে থাকেন তবে নির্দ্বিধায় বলুন, আমি নিজে থেকে বিয়ে আটকাবো। কুহু দুপাশে মাথা নেড়ে বলল, না না, আমার কোনো পছন্দ নেই। তাহলে কোনো প্রশ্ন থাকলে করুন, আমাকে একটা মিটিং অ্যাটেন্ড করতে হবে। আমার কোনো প্রশ্ন নেই। ওয়েল, তাহলে উঠা যাক, চলুন। কুহু উঠে দাঁড়ালো। শাহাদও উঠে লিফটের দিকে চলল। কুহু শাহাদের পিছু পিছু হাঁটতে লাগলো। পিছন থেকে সে শাহাদের হাঁটা খুব মনোযোগ দিয়ে দেখল। এক হাত পকেটে পুরে হাঁটছে, হাঁটায় কোনো তাড়াহুড়ো নেই। কুহু কিছুটা পিছিয়ে পড়ল। হঠাৎ তার মনে পড়ল কফির বিল দেয়া হয়নি। সে অল্প দূরে শাহাদের পাশাপাশি গিয়ে হাঁটতে হাঁটতে বলল, কফির বিল দেওয়া হয়নি তো। শাহাদ ততক্ষণে লিফটের কাছে এসে বোতাম চেপে দিয়েছে। কুহুর কথায় কুহুর দিকে তাকিয়ে বলল, এটা আমার রেস্টুরেন্ট। কুহুর ভ্রু দুটো আপনা আপনি উপরে উঠে গেল। শাহাদ লিফটের ভেতরে ঢুকে পড়ল। পিছু পিছু ঢুকলো কুহুও। লিফটের ভেতর পিনপতন নীরবতা। কুহুর এত অস্বস্তি হলো যে শ্বাসটাও ও ঠিকমতো ফেলতে পারছে না। নিজের শ্বাসের শব্দই নিজের কাছে অস্বস্তিকর ঠেকছে। আর চোখে তাকিয়ে দেখলো শাহাদ পকেটে হাত রেখে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু কুহু শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। ওর এভাবে শান্ত হয়ে দাঁড়িয়ে থাকার অভ্যাস নেই। ওর দাঁতগুলো নিষ্পিস করছে নখ কাটার জন্য। সে খুব কষ্ট করে দমিয়ে রেখেছে। লিফট এসে থামলো সোজা গ্যারেজে। শাহাদ আগে কুহুকে বের হতে দিয়ে তারপর নিজে বের হলো। পকেট থেকে গাড়ির চাবি বের করে বলল, এদিকে আসুন। বের হওয়ার রাস্তা তো
ওই দিক দিয়ে। আমি আপনাকে বাসায় ড্রপ করে দিব, আমার গাড়ি এই পাশে রাখা। না না, আমি একাই চলে যেতে পারবো, আপনার কষ্ট করতে হবে না। সাহাদ হাঁটা থামিয়ে কুহুর দিকে পিছন ফিরল, শান্ত কণ্ঠে বলল, মিস কুহু, আমার সত্যি অনেক তাড়া আছে, প্লিজ সময় নষ্ট করবেন না। আপনাকে নামিয়ে দিয়ে আমি কাজে যাব। সাহাদ এমনভাবে বলল যে কুহুর আর কোনো কিছু বলার থাকলো না। সে পায়ে পায়ে সাহাদের গাড়ির সামনে এলো। সাহাদ প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দিল কুহুর জন্য। কুহু উঠে বসলো। সাহাদ দরজা লাগাতে গিয়ে দেখল কুহুর আনারকলির একটু অংশ সহ ওড়না বের হয়ে আছে। কুহুর সেদিকে খবর নেই। সে আপন মনে তার ব্যাগ থেকে ফোন বের করতে ব্যস্ত। সাহাদ নিজেই ঝুঁকে ওড়না আর আনারকলির অংশটুকু নিজের হাতে ভিতরের দিকে দিয়ে দিল। তারপর দরজা লাগিয়ে নিজে উঠে বসলো গাড়িতে। নিজে সিট বেল্ট বেঁধে কুহুকে বলল, আপনার সিট বেল্ট বাঁধুন। কুহু মোবাইল টিপছিল। সিট বেল্টের কথা শুনে ভারী বিরক্ত হলো। এই এক জিনিস তার ভালো লাগে না, বাড়ির গাড়িতে বাবার ভয়ে সিট বেল্ট বাঁধতে হয়। সে সাহাদকে মিথ্যা বলল, আমি আসলে সিট বেল্ট বাঁধতে পারি না। সাহাদ কিছুক্ষণ তাকিয়ে থাকলো কুহুর দিকে। দেখেই বুঝে যাচ্ছে এই মেয়ে মিথ্যে বলছে। সে সিট বেল্ট বাঁধতে পারে, কিন্তু কোনো অজানা কারণে সে বাঁধবে না। সাহাদ কিছু বলে সময় নষ্ট করলো না। সে নিজেই হাত এগিয়ে সিট বেল্ট এনে কুহুর সিটের পাশে আটকে দিল। এরকম কাণ্ডে কুহু আবারও স্তম্ভিত হলো। সে সিনেমায় দেখেছে নায়ক নায়িকার সিট বেল্ট বেঁধে দেয়, বেঁধে দেওয়ার সময় কাছাকাছি আসে, কিন্তু এই ছেলে এত দূরে থেকে বাঁধল কিভাবে? এর হাত কত লম্বা? কুহু সাহাদের হাতের দিকে তাকালো। সাহাদ গাড়ি স্টার্ট দিয়ে ফেলেছে। গ্যারেজ থেকে বের হয়ে রাস্তায় নামিয়ে দিল গাড়ি। কুহু ভালো করে খেয়াল করলো সাহাদকে। শান্তশিষ্ট মুখশ্রী, কোনো আলগা গাম্ভীর্য নেই, একদম সরলতায় পূর্ণ। কুহু আচমকা প্রশ্ন করে বসল, আপনি কি বিয়েতে রাজি? সাহাদ এক পলক কুহুর দিকে তাকালো, তারপর সামনের দিকে তাকিয়ে চমৎকার করে হাসলো। কুহু হা করে সেই হাসি দেখল। মনে মনে ভাবলো, রসগোল্লা আবার সুন্দর করে হাসেও, এ তো দেখি পুরাই রসে টইটম্বুর অবস্থা। সাহাদ হেসে উত্তর দিল, আপনি রাজি থাকলে আমার অসুবিধা নেই। আয় হায়, এমন করে বললে কুহুর যে বিয়ে করা ছাড়া আর উপায় থাকবে না। কুহু মুখ ফিরিয়ে অন্য পাশে তাকালো, নাক মুখ খিচে বসে রইল। এভাবে কিছুক্ষণের দেখায় সে তার হৃদয়কে বেদখল হতে দিবে না, কিছুতেই না। কুহুকে নামিয়ে দিয়ে সাহাদ চলে গেল। কুহু তার ঘরে এসে ধপ করে বিছানায় বসে পড়ল। শিরিনা বেগম একবার এসে কুহুকে দেখে গেছেন, কিন্তু কিছু বলেননি। এর মধ্যে উকি দিল জিয়াদ। কুহুকে এভাবে বসে থাকতে দেখে সেখান থেকেই ডাক দিল, কিরে হুকু, দেখা দেখি কেমন হলো? কুহু অগ্নি দৃষ্টিতে তাকালো জিয়াদের দিকে। জিয়াদ এই দৃষ্টি দেখে একটা জ্বালাময়ী হাসি দিল। হেলে ধুলে ঘরে ঢুকলো। কুহুর স্টাডি টেবিলের চেয়ার টেনে বসলো। কুহু রাগান্বিত কণ্ঠে বলল, হগু ডাকছিস কেন বেয়াদব? তুমি তো নিজের নাম হুকু দিয়েছ, আমি ডাকলে দোষ কি? কুহু দাঁত কিরমির করলো। মাঝে মাঝে অতিরিক্ত উত্তেজনায় নিজের নাম হুকু বলে ফেলে, তাই বলে কি এটা বলে খেপাতে হবে? কুহু নিজেকে শান্ত রেখে বলল, যা এখান থেকে। আগে বলো কেমন লাগলো ভবিষ্যৎ দুলাভাইকে? ভবিষ্যৎ দুলাভাই মানে? আমি কি বলেছি আমি বিয়ে করব? করবে না? না, জীবনেও করব না। ও তাহলে যাও, বাবাকে গিয়ে এটা বলো। কুহু ফাটা বেলুনের মতো চুপসে গেল। বাবার কথা মনে পড়তেই মুখটা এতটুকু হয়ে গেল। জিয়াদ কুহুর অবস্থা দেখে বেশ মজা পেল। কুহুকে খোঁচানোর জন্য ঘর ছেড়ে যেতে যেতে বলল, শুনলাম আর কয়েকদিনের মাঝেই নাকি তোমাকে ওই বাড়ির বড়রা দেখতে আসবে, কি যে মজা হবে। কুহুর শুকনো মুখটা আরো শুকিয়ে গেল। হায় আল্লাহ, এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে? রান্না বান্না ঘর গোছানো সব করতে হবে, তার উপর আবার রাজনৈতিক পরিবারে বিয়ে। কুহু ঝড়ের বেগে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। বিছানায় হাত দিয়ে কিল দিয়ে বলল, এরকম একটা ছেলেকে কেন রাজনীতি করতে হলো? ওয়াই দা কেন? সকালে কুহু যত তাড়াতাড়ি পারে খেয়ে বের হয়ে গেল ভার্সিটির জন্য। ব্রেকফাস্ট টেবিলে সে তার বাবার মুখোমুখি হতে চায় না। মুখোমুখি হলেই সাহাদের ব্যাপারে জিজ্ঞেস করবে তার বাবা। গত রাতেও সে তার বাবাকে এড়িয়ে গেছে। ভার্সিটি এসে তনয়াকে দেখলো পিছনের বেঞ্চে বসে আছে। কুহুকে দেখে আজকেও হাত উড়িয়ে ডাকলো। কুহু ধপ করে গিয়ে বসে পড়ল বেঞ্চে। তনয়া আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো, কাল যে দেখা করতে গেলি, কেমন দেখলি? কি খুঁত বের করলি? কুহু হতাশ কণ্ঠে বলল, কোনো খুঁত নেই রে, ছেলে একদম রসগোল্লার মতো। ইয়া আল্লাহ, অসভ্যের মতো এসব কি বলিস? এরকম একটা ছেলে রাজনীতি করে কেন রে? ওয়াই? মনটাই খারাপ হয়ে গেল।
রাজনীতি খারাপ কি? পছন্দ হলে বিয়ে করে ফেল। তুই বুঝবি না। চল ক্লাস পালাই, মনটা ভালো না। চল একটু খাওয়া দাওয়া করি। করব, যদি তুই ট্রিট দিস। কুহু ট্রিট দিতে রাজি হলো। ক্লাস মিস দিয়ে তারা শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকায় এলো। এখানেই বেশিরভাগ রেস্টুরেন্ট আছে, সাথে শপিং মলও আছে। কুহু আর তনয়া ফুটপাতে একটা স্ট্রিট ফুডের দোকানে দাঁড়িয়ে গলদা চিংড়ি ভাজা খাচ্ছে। এমন সময় বেশ কয়েকটা বাইক হই হুল্লা করতে করতে রাস্তার অপর পাশে থামলো। সাথে থামলো একটা গাড়ি। গাড়ি থেকে বের হলো সাহাদ সহ আরও কয়েকজন। সাহাদকে দেখে কুহুর খাওয়া থেমে গেল। তনয়া কুহুর কাঁধে ধাক্কা দিয়ে বলল, খাচ্ছিস না কেন? না খেলে আমায় দে। কুহু সামনে তাকিয়ে বলল, ওই দেখ, ওই লোকের সাথে গতকাল দেখা করতে গেছিলাম। কুহু সামনে দেখিয়ে বলল। তনয়া সামনে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোন লোকটা? ওই স্কাই ব্লু কালার শার্ট আর কালো প্যান্টের ছেলেটা। তনয়া এতজনের ভিড়ে কুহুর বর্ণনা অনুযায়ী সাহাদকে খুঁজে পেল। সাহাদ শান্ত মুখে দোকানিদের অভিযোগ শুনছে। তনয়া সেদিকে তাকিয়ে থেকে বলল, আসলেই তো রসগোল্লার মতো রে। কুহু উদাস হয়ে বলল, এমন ছেলে গান গাইবে, ক্যানভাস নিয়ে ছবি আঁকবে, তা না দলবল নিয়ে মিছিল করতে। তুই যা না, একটু গিয়ে কথা বলে আয়। পাগল নাকি? জীবনেও যাব না। কুহুর যাওয়ার দরকার পড়ল না। সাহাদি তার দলবল নিয়ে রাস্তার এই পারে চলে এলো। রাস্তা থেকে ফুটপাতে উঠতে গিয়ে কুহুকে দেখে চমকে গেল। দুজনের চোখাচোখি হয়ে গেল। কুহু এমন চোখাচোখিতে ভ্যাবাচেকা খেয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। সাহাদের দলের একটা ছেলে সাহাদকে ফুটপাতের ভাজা পড়ার দোকান দেখিয়ে বলল। সাহাদ কুহুর দিক থেকে চোখ সরিয়ে কুহু যেই দোকানে খাচ্ছিল সেখানে দাঁড়ালো। ফুটপাতে দোকান না দেওয়ার কথা খুব সুন্দরভাবে দোকানিকে বুঝিয়ে বলল। কুহু আর তনয়া দুজনেই হাঁ করে তাকিয়ে রইল সাহাদের দিকে। কুহুর মুখে থাকা খাবারটা গিলতেও ভুলে গেল। কথা শেষ করে যাওয়ার আগে সাহাদ একবার ভাবল কুহুর সাথে কুশল বিনিময় করা উচিত। সে কুহুর দিকে হেঁটে এগিয়ে গেল। সাহাদকে এগিয়ে আসতে দেখে কুহুর চোখ বড় বড় হয়ে গেল। গালে থাকা খাবার তাড়াতাড়ি গিলতে চাইল, কিন্তু তা আটকে গেল গলায়। ততক্ষণে সাহাদ সামনে এসে দাঁড়িয়েছে। সে কুহুকে যেই বলল, মিস কুহু। অমনি কুহু জোরে সোরে একটা বিষম খেল। মুখের খাবার ছিটকে পড়ল সাহাদের চোখে মুখে। সহজাত প্রবৃত্তির দরুন সাহাদ চোখ বন্ধ করে ফেলল। সাহাদ চোখ খুলে কুহুর দিকে তাকালো। কুহু বড় বড় চোখে অপরাধী মুখ করে তার দিকে তাকিয়ে আছে। সাহাদ হাত দিয়ে তার মুখে ছিটকে আসা খাবারের অংশগুলো ছেড়ে ফেলতে লাগলো। সাহাদের সাথে থাকা ছেলেগুলো এই ঘটনায় হাঁ হয়ে তাকিয়েছিল। এমনকি ভাজা পোড়ার দোকানিও এই ঘটনায় অবাক হয়ে গেল। একটা ছেলে এগিয়ে এসে পকেট থেকে রুমাল বের করে সাহাদের হাতে দিয়ে কুহুকে বলল। কুহু কাচুমাচু মুখ করে বলল, আই এম সরি, আমি খুবই দুঃখিত। আই ডিডন্ট মিন ইট। তনয়া এই ঘটনায় আক্কেল গুড়ুম হয়ে দাঁড়িয়ে রইল। কুহুর এমন বাংলা ইংরেজি ট্রান্সলেশন মার্কা কথা শুনে তার কপাল চাপড়াতে ইচ্ছে হলো। সে কুহুর কানের কাছে মুখ নিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, ইংরেজি মারা বন্ধ কর, গিদর কোথাকার। তনয়ার ঝাড়িতে কুহু আরও চুপসে গেল। ইচ্ছে হলো মাটি ফুঁড়ে পাতালে চলে যেতে। সাহাদ রুমাল দিয়ে ভালো করে মুখটা মুছে নিল। শার্টের উপরেও কিছু পড়েছে, কিন্তু সে আপাতত সেদিকে মনোযোগ দিল না। রুমালটা ছেলেটাকে ফিরিয়ে দিয়ে ইশারা করে দূরে গিয়ে দাঁড়াতে বলল। তারপর কুহুর দিকে তাকিয়ে বলল, আপনি কি খাবারটা গিলেছেন? কুহু প্রবল বেগে উপর নিচ মাথা নাড়িয়ে বোঝালো সে খাবার গিলেছে। সাহাদ আশ্বস্ত হয়ে বলল, এখানে কি করছেন? একটু খাওয়া দাওয়া করতে এসেছিলাম। সাহাদ কুহুর হাতে থাকা আধ খাওয়া ভাজা চিংড়িটার দিকে একবার তাকিয়ে প্রশ্ন করল, খাওয়া হয়েছে? জি হয়েছে। পাশ থেকে তনয়া ব্যস্ত হয়ে বলল, না ভাইয়া, হয়নি। ও বলছিল ও পিৎজা বার্গারও খাবে। কুহু তনয়ার দিকে তাকিয়ে চোখ রাঙালো। বিনিময়ে তনয়া মিষ্টি করে হাসল। সাহাদ একটা ছেলেকে ডাক দিল। ওনাদের দুজনের সাথে যা 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 কিনতে চাইবে কিনে পার্সেল করে দিবি। ছেলেটা জি ভাই। বলে মাথা নাড়ালো। সাহাদ কুহুর দিকে তাকিয়ে বলল, ওর সাথে যান। আর এখানে বেশিক্ষণ না থাকাই ভালো। দলবল নিয়ে এসেছি তো, যে কোনো সময় ছেলেরা ঝামেলায় জড়িয়ে যেতে পারে। আমাদের কিছু লাগবে না, আমাদের খাওয়া হয়ে গেছে। আমি এখন যাই, বাই। বলেই কুহু তনয়ার হাত ধরে চলে যেতে চাইল। সাহাদ কুহুর সামনে তার এক হাত মেলে দিয়ে আটকে দিল কুহুকে। বলল, খেতে ইচ্ছে হয়েছে যেহেতু, এখানে খেতে না পারলেও পার্সেল নিয়ে যান। তারপর ডেকে আনা ছেলেটাকে হাত উঁচু করে তুড়ি বাজিয়ে ইশারা দিয়ে কুহুর সাথে যেতে বলল। শেষবার কুহুর দিকে তাকিয়ে বলল, আমি নিজে নিয়ে যেতে পারলাম না বলে দুঃখিত কুহু।
একটা সৌজন্যমূলক হাসি দিয়ে সাহাদ তার জন্য দাঁড়িয়ে থাকা ছেলেদের ভিড়টায় গিয়ে শরিক হলো। ছেলেগুলোকে সাথে নিয়ে অন্য একটা দোকানে গেল। কুহু সেদিকে তাকিয়ে রইল অনেকক্ষণ। পাশ থেকে তনয়া দুষ্টু কণ্ঠে বলল, ওয়ে হয়ে, দুলাভাই তো একদম কড়া জিনিস, হাতছাড়া করিস না, বিয়েটা করে ফেল। কুহু কিছু বলবে তার আগেই ছেলেটা এসে বলল, আপু কোথায় যাবেন, চলুন। কুহু একবার ঘাড় ঘুরিয়ে সাহাদের দিকে তাকালো। সাহাদ ছেলে পেলে নিয়ে একটা রিক্সাওয়ালার সামনে দাঁড়ালো। শান্ত মুখে রিক্সাওয়ালার অভিযোগ শুনছে। কুহু চোখ সরিয়ে তনয়াকে নিয়ে একটা রেস্টুরেন্টে ঢুকলো। তনয়া নিজের এইটা ওইটা অর্ডার করে ফেললো। ছেলেটা কাউন্টারে বলে দিল প্রতিটা জিনিস কুহু তনয়ার জন্য আলাদা ব্যাগে করে পার্সেল করতে। পার্সেল চলে এলে কুহু দাম দিতে গেলে ছেলেটা বাধা দিয়ে বলল, পে করতে হবে না আপু, কেন? উনি বিলটা ভাইকে পাঠিয়ে দেবে, ভাই পেমেন্ট করে দিবে। আপনি আসুন, আপনাকে রিকশায় তুলে দেই। কুহু আর কথা বাড়ালো না। সে ছেলেটির সাথে বাইরে বেরিয়ে এলো। একবার এদিক ওদিক দেখলো সাহাদকে দেখার আশায়, কিন্তু সাহাদ কোথাও নেই। দূরে সাহাদের গাড়ি আর সাথে আসা বাইকগুলো পার্ক করা। সাথের ছেলেটি রিক্সা ঠিক করে ভাড়া দিয়ে দিল। কুহুকে বলল, উঠুন আপু। তনয়া আগে উঠে বসলো রিক্সায়। কুহু উঠতে গিয়ে থেমে গেল। ছেলেটিকে প্রশ্ন করলো, আপনার ভাই মানে উনি এখন কোথায়? ভাই আজ বাজারে এসেছেন লোকজনের সুবিধা অসুবিধা দেখতে, এখন হয়তো বাজারের অন্যদিকে গেছেন। কুহু রিক্সায় উঠে বসলো। যেতে যেতে প্রতিটা রাস্তায় সে সাহাদকে দেখার আশায় তাকালো, কিন্তু পেল না। তনয়া এতগুলো পার্সেল পেয়ে বেশ খুশি। কুহুকে উদ্দেশ্য করে বলল, তোর রসগোল্লা কত ভালো রে, কি কেয়ারিং, ওনাকে বিয়ে করে ফেল। তোর মন চাইলে তুই বিয়ে করে ফেল। সত্যি বলছিস? তাহলে বাসায় গিয়ে মাকে বলবো? বেহায়া মেয়ে, বান্ধবীর হবু বরের দিকে নজর দিস, লজ্জা করে না? তুই না বললি বিয়ে করবি না? কুহু ইতস্তত করে বলল, তাতে কি, বাবা তো আমাকে জোর করে বিয়ে দিবে বলেছে, তাই আমাকে না পেয়েই বিয়ে করতে হবে রে। আমার কিছু করার নেই। আই হ্যাভ নাথিং টু ডু। শেষের কথাটা কুহু অসহায়ের মতো ভান করে বলল। তনয়া মুখে হুঁ জাতীয় শব্দ করে বলল, বাবা জোর করে বিয়ে দিবে না? নিজের মন যে বিয়ের জন্য লাড্ডু ফুটছে তা স্বীকার করছিস না কেন? কুহু কপট রাগ দেখিয়ে বলল, কে বলেছে আমি বিয়ে করতে চাই? জানিসই তো আমার রাজনীতি পছন্দ না। নেহাত বাবা মায়ের মনে দুঃখ দিতে পারবো না, তাই সিদ্ধান্ত নিয়েছি যে বিয়েটা করেই ফেলি। সিদ্ধান্তও নিয়ে ফেলেছিস? তা সিদ্ধান্তটা কখন নিলি? এখন নিলাম তো সমস্যা? তুই একটা ডাইনি, ইউ আর আ উইচ। বান্ধবীর সাথে এমন করিস? তনয়াও একটা মুখ ফেঞ্চি দিল। সারা রাস্তা দুজনে এভাবে তর্কাতর্কি করতে করতে গেল। বাড়িতে এসে কুহু খাবারের প্যাকেটগুলো ডাইনিং টেবিলের উপরে রেখে দিল। গলা ছেড়ে ডাকলো, ও মা, মা। শিরিনা বেগম নিজের ঘরে ছিলেন, মেয়ের চিৎকারে বের হয়ে এলেন। কুহুকে উদ্দেশ্য করে বললেন, চেঁচাচ্ছিস কেন? কুহু টেবিলের উপর থাকা খাবারের প্যাকেটগুলো দিয়ে আঙ্গুল উঁচিয়ে বলল, ওই রাজনীতিওয়ালা দিয়েছে এসব। কি ওলা? কুহু তাড়াতাড়ি সংশোধন করে বলল, মানে সাহাদ খান দিয়েছে এসব। শিরিনা বেগম বিস্মিত হলেন। প্যাকেটগুলো থেকে খাবারগুলো বের করে আরো বিস্মিত হলেন। কুহুর দিকে অবাক চোখে তাকিয়ে বললেন, ওকে কোথায় পেলি? বাজারে গিয়েছিলাম খেতে, সেখানে পেয়েছি। দলবল নিয়ে দোকানে দোকানে গিয়ে কি সব করছে। ও দিল আর তুই নিয়ে নিলি? এমনভাবে বললো না, না নিয়ে উপায় ছিল না মা। শিরিনা বেগম বিস্ময় ভাব কাটাতে পারলেন না। নষ্ট হয়ে যাওয়ার ভয়ে তিনি আপাতত খাবারগুলো খুলে রাখলেন। কুহু এক স্লাইস পিৎজা তুলে কামড় দিয়ে বলল, ইনি মনে হয় ছোটখাটো নেতা, তাই না মা? ওর পরিবারের সবাই নেতা, ওর বাবা এমপি। কুহুর খাওয়া বন্ধ হয়ে গেল। অবাক হয়ে প্রশ্ন করল, এমপি? শিরিনা বেগম টেবিলের খাবারগুলো গুছিয়ে রাখতে রাখতে বললেন, তোর বাবার এমপি বন্ধুর কথা শুনিসনি? তার ছেলে। কুহু হা হয়ে গেল। সে জানত না এই কথা। রাজনীতি পছন্দ করে না বলে মায়ের কাছ থেকে সাহায্য সম্পর্কে জানার আগ্রহও দেখায়নি। কুহু আস্তে করে সিঁড়ি বেয়ে উঠে ঘরে চলে এলো। একটু আগেই সে এমপির ছেলের মুখে খাবার ছুঁড়ে ফেলেছে। এই অভদ্রতার কথা বাবার কানে গেলে তার খবর আছে। দাঁত দিয়ে ওনার কোনা কামড়ালো কুহু। ইস, যত অঘটন সব তার জীবনেই। সাহাদ বাজারের কাজ শেষ করে গাড়িতে উঠে বসলো। গাড়ি ছাড়ার পর তার নজর পড়ল শার্টে লেগে থাকা খাবারের কিছু অংশের দিকে। ড্রাইভারকে বলে টিস্যু বক্সটা নিল।
তারপর টিস্যু দিয়ে ঝেড়ে ফেললো সব। আনমনে একটু হাসলো কুহুর কথা মনে করে। 2 দিন আগেও সে মেয়েটাকে ভালো করে চিনত না, আর এখন কত কিছু হয়ে গেল। 1 সপ্তাহ আগে তার বাবা একটা মেয়ের ছবি দেখিয়ে বলল, ব্যাস বাবার কথা মতো সেও চলে গিয়েছিল দেখা করতে। তার বাবা তাকে কুহুর কয়েক ডজন ছবি পাঠিয়েছিল এর আগে। সবগুলো ছবি দেখেছে সাহাদ। ছবি দেখে কুহুকে পছন্দ হয়েছে তার। এর আগে একটা অনুষ্ঠানে কুহুকে দেখেছিল সাহাদ, বাবা মায়ের সাথে এসেছিল। তখন কুহু বোধহয় হাই স্কুলে পড়তো। তবে এখন বড় হওয়ার পর দেখা করে মেয়েটার উল্টাপাল্টা কাজে তার বেশ মজাই লেগেছে। সাহাদ পকেট থেকে ফোন বের করে কুহুর ছবি বের করলো। প্রত্যেকটা ছবিতেই কুহু অদ্ভুত সব পোজ দিয়েছে। অন্তত সাহাদের কাছে পোজগুলো অদ্ভুতই মনে হচ্ছে। একটা ছবিতে আইসক্রিম নিয়ে খাওয়ার ভান করে হাঁ করে আছে। অন্য আরেকটায় বাচ্চাদের দোলনায় গিয়ে দোলনার দুদিকে শিকল ধরে দোলনায় উঠে দাঁড়িয়ে পড়েছে। সাহাদের বড্ড জানতে ইচ্ছে হলো এই ছবি তোলার বুদ্ধি কুহুকে কে দিল, আর এমন ছবি পাত্রী দেখার জন্যই বা কেন পাঠালো। অন্য ছবিগুলো মোটামুটি ভালোই, কোনোটা গাছের সাথে হেলান দিয়ে নয়তো দাঁত বের করে হাসি। ছবিতে কুহুর হাসি দেখে সাহাদের হাসি আরও বিস্তৃত হলো। খুবই হাসে মেয়েটা, চঞ্চলও বটে। সাহাদ কুহুর ছবিটা জুম করে কিছুক্ষণ দেখল, তারপর প্রসন্ন চিত্তে হাসি হাসি মুখে চলন্ত গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালো। মনে হচ্ছে তার স্থির নিশ্চল জীবনে দক্ষিণা হাওয়ার আগমন ঘটতে চলেছে। সন্ধ্যার দিকে কুহুর ডাক পড়ল মোয়াজ্জেম সাহেবের ঘরে। কুহু কিছুক্ষণ ঘর জুড়ে পায়চারি করল। বাবাকে সে বেশ ভয় পায়, কি বলতে কি বলে ফেলবে তাই নিজেকে একটু গুছিয়ে নিচ্ছে। সে এদিক ওদিক 4 হাত পা ছুঁড়ে একটু ওয়ার্ম আপ করলো নিজেকে। তারপর রওনা করলো মোয়াজ্জেম সাহেবের ঘরের দিকে। মোয়াজ্জেম সাহেবের ঘর নিচে, সিঁড়ি বেয়ে নামতে হবে। যাওয়ার সময় জিয়াদের ঘরের দিকে চোখ পড়ল। দরজা খোলা রেখে টেবিলে বসে পড়ছে। কুহু দরজায় দাঁড়িয়ে মৃদুস্বরে ডাকলো, এই পড়ছিস? জিয়াদ একবার ঘাড় ঘুরিয়ে কুহুকে দেখে আবার পড়ায় মনোযোগ দিয়ে বলল, না, মাটি কাটছে। কুহু দাঁত কিরমির করে উঠল রাগে। ভাইয়ের কাছে এসেছিল একটু কথা বলে সহজ হতে, তা তো হলোই না, উল্টো মেজাজটা বিগড়ে দিল। কুহু আর সময় নষ্ট না করে সিঁড়ি বেয়ে মোয়াজ্জেম সাহেবের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় টোকা দিয়ে বলল, বাবা আসবো? কিছুক্ষণ পর আওয়াজ আসলো, এসো। কুহু দরজার ঠেলে ভিতরে ঢুকে দেখলো মোয়াজ্জেম সাহেব চা খাচ্ছেন। তার সামনে টেবিলে অনেকগুলো বই পাতা উল্টে রাখা। মোয়াজ্জেম সাহেবের ঘরে অনেকগুলো বইয়ের আলমারি, সবগুলো বই দিয়ে ভর্তি। কুহু যতটা পারল শব্দহীন হেঁটে মোয়াজ্জেম সাহেবের সামনে এসে দাঁড়ালো। মোয়াজ্জেম সাহেব মেয়ের দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করলেন, ছেলেটিকে কেমন লেগেছে? কুহু বুঝতে পারল সাহাদের কথা জিজ্ঞেস করছে। সে একদিকে মাথা হেলিয়ে উত্তর দিল, ভালো। তুমি আমার একমাত্র মেয়ে, যেখানে সেখানে আমি তোমাকে বিয়ে দিতে পারি না। সেজন্য বিশ্বস্ত একটা জায়গার দরকার। আমার বন্ধুর বাড়িতে তোমাকে রেখে আমি নিশ্চিন্তে থাকব। অনেক ভেবে আমি এই প্রস্তাবে রাজি হয়েছি। এখন তুমি রাজি হলেই পাকা কথা হবে। কুহুর খুব লজ্জা লাগলো। এভাবে সরাসরি কেউ একটা মেয়েকে বিয়ের কথা জিজ্ঞেস করে নাকি? অন্য কেউ হলে নিশ্চয়ই মা চাচি কাউকে দিয়ে মেয়ের মতামত জানতে চাইতো, কিন্তু তার স্ট্রেট ফরওয়ার্ড বাবা সেসবের ধার ধারেননি। সোজা নিজেই সরাসরি জানতে চাচ্ছেন। মোয়াজ্জেম সাহেব প্রশ্ন করলেন, তোমার কি ছেলেটাকে পছন্দ হয়নি? পছন্দ না হলে বলতে পারো, তোমার আমাতে কিছুই হবে না। কুহু শোনা যায় না এমন করে বলল, পছন্দ হয়েছে বাবা। মোয়াজ্জেম সাহেব এমন মিনমিন উত্তর পছন্দ করলেন না। তিনি মেয়েকে বললেন, জোরে বল। কুহুর অবস্থা হলো দেখার মতো। বাবার সামনে তীব্র লজ্জা আর অস্বস্তিতে তার 12টা বেজে 13টা হওয়ার জোগাড়। সে তারপরও কষ্ট করে গলার স্বর কিছুটা বাড়িয়ে বলল, পছন্দ হয়েছে বাবা। মোয়াজ্জেম সাহেব সন্তুষ্ট হলেন মেয়ের উত্তরে। চায়ের কাপটা হাতে নিয়ে মেয়েকে বললেন, যাও। তারপর আয়েশ করে চুমুক দিলেন। ছাড়া পাওয়ার মাত্র কুহুর ইচ্ছা হলো ছুটে বেরিয়ে যেতে, কিন্তু সেরকম কিছু সে করল না। সে শব্দহীন পায়ে হেঁটে হেঁটে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরের বাইরে এসে ওনার কোণা দিয়ে মুখ ঢেকে ফেলল। তারপর সিনেমার নায়িকারা লজ্জা পেলে যেভাবে দৌড় দেয় ঠিক সেভাবে দৌড় দিল সে। শিরিনা বেগম হালকা নাস্তা বানিয়ে ট্রেতে করে জিয়াদের জন্য নিয়ে যাচ্ছিলেন। আচমকা কুহু দৌড়ে এসে তার সামনে পড়ল। উনি এই বলে মৃদু চিৎকার করে দূরে সরলেন। কুহু কিছুক্ষণ থেমে মায়ের দিকে তাকিয়ে একটা লাজুক হাসি দিল। তারপর মুখে ওড়না চেপে ধরে সিনেমার স্টাইলে সিঁড়ি বেয়ে দৌড়ে উপরে উঠে গেল। শিরিনা বেগম
কিছুক্ষণ বড় বড় চোখ করে তাকিয়ে রইলেন কুহুর দিকে, তারপর হতাশ হয়ে মাথা নাড়লেন। এই ড্রামাবাজ মেয়েকে কে বিয়ে করবে? কুহু ঘরে এসে বিছানায় বসে পড়ল, পাশ থেকে বালিশ নিয়ে বুকে চেপে ধরল। সত্যি সত্যি এই রসগোল্লা টাইপ ছেলেটার সাথে তার বিয়ে হয়ে যাবে। ইস কি লজ্জা! হোক না রাজনীতিবিদ, তাতে কি? তার সাথে তো আর নেতাগিরি দেখাবে না, যা দেখাবে সব বাইরে। তার সাথে তো অনেক রোমান্টিক হয়ে থাকবে। তবে কুহুও কম যাবে না, সেও অনেক রোমান্টিকতা করবে। সেজে গুজে থাকবে, নিজের হাতে রান্না করে খাওয়াবে। রান্না বান্না সহ সংসারের কাজকর্মের কথা মনে হতেই কুহুর মুখ থেকে হাসি সরে গেল। বিড়বিড় করে বলল, এই যা, বিয়ে করলে তো কাজকর্ম করতে হবে। ও মাই গড! রাতের খাওয়া শেষ করে ঘুমানোর আগে কুহু স্কিন কেয়ার করতে বসলো। একটা প্লাস্টিকের ছোট বাটিতে ফেস প্যাক বানালো, আচ্ছা মতো নেড়ে চেড়ে সব ফিক্সড করলো। এরপর একটা ফেসিয়াল হেয়ার ব্যান্ড দিয়ে চুলগুলো আটকে নিল। এবার মুখে ফেস প্যাক দেওয়ার পালা। মোবাইলের কর্কশ রিংটোনে কুহুর ফেস প্যাক দেওয়া ব্যাহত হলো। সে বিরক্তি নিয়ে উঠে এসে কল রিসিভ করে কানে ধরে কর্কশ কণ্ঠে বলল, হ্যালো, কে? কুহু বলছেন? হ্যাঁ বলছি। আমি শাহাদ। কুহুর ঠোঁট দুটি হা হয়ে গেল। শাহাদ তাকে কল দিবে সে ভাবেনি। সে কণ্ঠ কোকিলের মতো চিকন করে বলল, জি বলুন। বাবার কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েছি, শুনলাম আপনি বিয়েতে রাজি। জি। আমাকে আপনার পছন্দ না হলে আমার কাছে স্বীকার করতে পারেন। কুহু কিছু বলল না, সে চুপ করে রইল। শাহাদ কুহুর উত্তরের জন্য কিছুক্ষণ অপেক্ষা করে বলল, আমি আসলে এই ব্যাপারে শিওর হয়ে আগাতে চাই, কোনো দ্বিধা থাকুক তা চাই না। কুহু, আপনি আমার কথা বুঝতে পারছেন? কুহু উত্তর দিল, জি বুঝতে পারছি। তাহলে আমার প্রশ্নের উত্তর দিন। কুহুর হাঁসফাঁস লাগলো। বুক ফাটে তো মুখ ফুটে না অবস্থা হলো তার। সে চোখ খিচে বন্ধ করে বলে দিল, আপনাকে আমার পছন্দ, আই লাইক ইউ। কুহুর উত্তর শুনে শাহাদের হাসি পেল। হালকা হাসলো সে। কুহুকে বলল, ধন্যবাদ। আমার বাড়ি থেকে কাল আপনাকে পাকা দেখা দেখতে যাবে। আপনার অসুবিধা নেই তো? না নেই। আরেকটা কথা, ওদের সামনে নিজেকে হুকু বলবেন না, রিল্যাক্স থাকবেন, ঠিক আছে? কুহু হতভম্ব হয়ে গেল এমন কথা শুনে। সে স্পষ্ট শুনতে পেল শাহাদ অল্প হাসছে। শাহাদ একটু থেমে বলল, গুড নাইট কুহু, সি ইউ সুন। কলটা কেটে গেল। কুহু মোবাইল নামিয়ে হাতে নিয়ে থম মেরে বসে থাকলো। তার বানানো ফেসপ্যাক মুখে আর দেওয়া হলো না। কুহু আয়নার সামনে বসে সাজছে। তার সামনে বিভিন্ন মেকআপ আইটেম ছড়ানো ছিটানো। কুহুর পিছনে বিছানায় বসে তনয়া পায়েস খাচ্ছে, আর আয়নায় কুহুর প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে। আজ কুহুকে পাত্রপক্ষ দেখতে আসছে, তাই সকাল সকাল কুহু তাকে কল করে ডেকে এনেছে শাড়ি পরবে বলে। সেই কখন থেকে সে এসে বসে আছে, কিন্তু কুহুর সাজার শেষ হচ্ছে না। এতক্ষণ কিসব মুখে লাগিয়ে বসেছিল, তারপর গোসল করে এসে এখন মেকআপ করতে বসেছে। তনয়া এক চামচ পায়েস মুখে দিয়ে বলল, রাজনীতিবিদ পছন্দ করিস না তাই বিয়ে করবি না বলে কত লাভঝাপ দিলি, আর এখন নির্লজ্জের মতো ঢ্যাং ঢ্যাং করে বিয়েতে রাজি হয়ে গেলি। কুহু মেকআপ ব্রাশটা নামিয়ে আয়না দিয়ে তনয়ার দিকে তাকিয়ে বলল, বিয়েতে রাজি হওয়া অপরাধ নাকি? না তা না, আগে যে বিয়ে করবি না বলে লাফালি। কুহু মেকআপ ব্রাশ ড্রেসিং টেবিলের উপর রেখে তনয়ার দিকে ফিরল। চোখে মুখে দুঃখী দুঃখী ভাব করে ভেজা কণ্ঠে বলল, একটা মানুষকে ভালো লেগেছে, হোক না রাজনীতিবিদ, তাতে কি ভালো লাগা কমে যাবে? আমি না হয় রাজনীতি একটু সহ্য করে নেব, তার উপর বাবা মায়ের খুব ইচ্ছা এখানে বিয়ে দিবে। এখন মেয়ে হয়ে তাদের ইচ্ছা পূরণ করা কি আমার অপরাধ? একটা মানুষকে পছন্দ করে বিয়ে করতে চাওয়া কি অপরাধ? অপরাধ হলে আমাকে শাস্তি দে, আমাকে ফাঁসি দে, পানিশ মি। বলেই কুহু পরনের ওড়না নাক মুখে চেপে ধরল। গুনগুন করে কান্নার সুর ভেসে আসলো। থেমে থেমে হেঁচকিও ধরল। তনয়া হতভম্ব হয়ে গেল এমন কাণ্ডে। তীব্র অপরাধ বোধ ছেয়ে গেল তার মনে। আসলেই তো, মেয়েটা ওই ছেলেটাকে রাজনীতি করা সত্ত্বেও পছন্দ করে ফেলেছে। বাবা মায়ের ইচ্ছা অনুযায়ী বিয়েও করতে রাজি হয়েছে। এটা তো তার অপরাধ না। এই এই কুহু, কাঁদছিস কেন? সরি দোস্ত, আমি বুঝতে পারিনি, এইবারের মতো ক্ষমা করে দে না। এই কুহু। তনয়া উঠে গিয়ে কুহুর সামনে ড্রেসিং টেবিলে বসল। অপরাধী কণ্ঠে বলল। তনয়া অনেক অনুনয় করল। আজকের এই শুভ দিনে মেয়েটা তার কথায় চোখের পানি ফেলছে। নিজেকে অনেক দোষী মনে হলো তার। কুহু আচমকা নাক থেকে ওড়না সরিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা যা, ক্ষমা করে দিলাম। তনয়ার মুখটা হা হয়ে গেল। কোথায় চোখের পানি? চোখ দুটো একদম মরুভূমির মতো শুকনো।
তার মানে এতক্ষণ এই মেয়ে অভিনয় করছিল? এত নিখুঁত অভিনয়! রাগে তনয়ার বক্ষতালু জ্বলে গেল। কুহুর এসবে তেমন ভাবাবেগ হলো না। সে মেকআপ ব্রাশটা নিয়ে গালে ব্রাশ দিতে ব্যস্ত। তনয়া গরম কণ্ঠে বলল, অপরাধ তুইও করিসনি, আমিও করিনি। অপরাধ করেছে ওই ভদ্রলোক। তোকে বিয়ে করার অপরাধ। বিয়ের পর হাড়ে হাড়ে টের পাবে কি জিনিস ঘরে তুলেছে। শাহাদ নির্বাচন অফিসে এসেছে। একটা খুব দরকারি কাজ আছে। তার বাবার পরিবর্তে সে এসেছে। নির্বাচন অফিসের বারান্দার একটা চেয়ারে বসে আছে। তার পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, পাঞ্জাবির উপর একটা কালো কোটি, পাঞ্জাবির হাতা উঠানো। এখানকার কাজ শেষ করে কুহুদের বাড়িতে যাওয়ার কথা তার। ভিতর থেকে তার বাবা সেক্রেটারি রওনাক বেরিয়ে এলো। বয়সে শাহাদের সমবয়সী, 2 বছর ধরে কাজ করছে সেক্রেটারি হিসেবে। রওনাক বের হয়ে শাহাদের কাছে এসে বলল, ভাই চলুন ভেতরে। শাহাদ উঠে দাঁড়ালো, প্রবেশ করলো অফিসের ভিতর। আধা ঘন্টা পর কাজ শেষ করে বেরিয়ে আসলো। বাইরে এসে ঘড়ি দেখলো, এতক্ষণ ওর পরিবারের সবার কুহুর বাসায় চলে যাওয়ার কথা। শাহাদ বের হয়ে আসলো অফিস থেকে। অফিস চত্বরের এক পাশে তার গাড়ি, আর তার সাথে আসা ছোট একটা ছেলেদের দল। শাহাদ সেদিকে যাওয়ার সময় গেট দিয়ে কয়েকটা বাইক ঢুকলো। বাইকগুলোর পিছনে আসলো একটা দামি কালো গাড়ি। শাহাদ আর রওনাক দুজনে দাঁড়িয়ে পড়লো জায়গায়। বাইক সহ গাড়িগুলো একপাশে গিয়ে থামলো। গাড়ি থেকে বের হয়ে আসলো বিরোধী দলের নেতা হিশাম চৌধুরী। শাহাদের চেয়ে বয়সে 5-6 বছরের বড়, পরনে পাঞ্জাবি পায়জামা, দেখতে বেশ সুপুরুষ। গাড়ি থেকে বের হয়ে হিশামের চোকাচোকি হলো শাহাদের সাথে। শাহাদকে সে গেট দিয়ে ঢোকার সময়ই দেখেছে। তাকে সামনাসামনি এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার চোয়াল শক্ত হয়ে গেল। পাশে দাঁড়ানো তার সেক্রেটারিকে বলল, এখানে কি করছেন? স্যার, আগামী নির্বাচনের জন্য কোনো কাজে এসেছিলেন বোধহয়। নির্বাচন কমিশন আছে তো অফিসে? আছে স্যার, আমি খবর নিয়ে জেনেছি। হিশামের মুখের কাঠিন্যতা দূর হলো না। সেক্রেটারিকে নিয়ে এগিয়ে গেল অফিসের দিকে। শাহাদের পাশ কাটিয়ে যাওয়ার সময় আরেকবার চোকাচোকি হলো দুজনের। শাহাদ শান্ত চোখে তাকিয়ে আছে। হিশাম চোখ সরিয়ে নিল। সে ছোট থেকে শাহাদকে চিনে। বেশ শান্তশিষ্ট ভদ্র টাইপের ছেলে, কিন্তু তারপরেও শাহাদকে তার ভালো লাগে না। এই যে তাকিয়ে আছে ওর দিকে, চোখের দৃষ্টিতে কোনো উত্তাপ নেই, শান্ত দিঘির পানির মতো চাউনি। কিন্তু তারপরও হিশামের মনে হচ্ছে এক্ষুনি শাহাদ তাকে গুলি করে দিবে, যেমনটা সে করেছিল গত নির্বাচনে। শাহাদ নিশ্চল দাঁড়িয়ে থেকে হিশামের চলে যাওয়া দেখল। রওনাক পাশ থেকে কানাকানি করার মতো করে গলা নামিয়ে বলল, এই সংস্কারে এখানে এসে নিশ্চয়ই কোনো মতলব আছে। আগামী নির্বাচন নিয়ে কোনো প্ল্যান করছে হয়তো। শাহাদ উত্তর দিল না। সে মুখ ঘুরিয়ে গাড়ির কাছে এগিয়ে গেল। গাড়ির কাছে গিয়ে দেখলো তার দলের ছেলেগুলো অপর পাশে থাকা হিশাম চৌধুরীর দলের ছেলেদের দিকে তাকিয়ে বিভিন্ন আক্রমণাত্মক ইশারা ইঙ্গিত করছে। পিছন ফিরে তাকিয়ে দেখলো ওই পাশ থেকেও ওরা কম যাচ্ছে না। কেউ কেউ আবার শার্ট উপরে তুলে কোমরে গুজে রাখা রিভলভার দেখাচ্ছে। শাহাদ গাড়িতে উঠে বসলো। রওনাকও সামনের প্যাসেঞ্জার সিটে উঠে বসলো। শাহাদের দিকে পিছন ফিরে তাকিয়ে বলল, একটু আগেই খবর পেলাম স্যার পৌঁছে গেছে ও ওইখানে। শাহাদ ঘড়ি দেখলো। রওনাকের দিকে তাকিয়ে বলল, তাহলে ওখানে যাওয়া যাক। কিছু ঝামেলা মোকদ্দমা আছে, তারপর ওইখান থেকে পার্টি অফিস, সেখানে একটা মিটিং আছে। ঠিক আছে। শাহাদ ছোট একটা শ্বাস ফেলল। আজ আর বোধহয় ঘুর সাথে দেখা হবে না। মেয়েটা কি আশা নিয়ে বসে আছে? অপেক্ষা করবে তার জন্য? কিংবা না গেলে রাগ করবে? না, এরকম কিচ্ছু করবে না। এখনও তো তাদের ভালো করে কেমিস্ট্রি জমল না। শাহাদ অন্যদিকে চিন্তা সরাতে চাইল। প্রথম দেখার পর থেকেই মেয়েটা তার মস্তিষ্কে জুড়ে বসেছে। মস্তিষ্ক থেকে তাকে সরানো বড্ড দায়ী হয়ে পড়েছে। ওহো খুব সুন্দর একটা বেগুনি কালার শাড়ি পরেছে। তনয়া খুব যত্ন করে পরিয়ে দিয়েছে তাকে। চুলগুলো মাঝখানে সিথি করে ছেড়ে দিয়েছে। কানের নিচে দুটো টকটকে লাল গোলাপ গুজে দিয়েছে। কানে টানা দুল পড়েছে। গলায় খুব সিম্পল একটা লকেটওয়ালা হার, আর হাতে বেগুনি কালারের কাচের চুড়ি, চোখে কাজল টেনে দেয়া, আর ঠোঁটে লিপস্টিক। আয়নার সামনে দাঁড়ানো কুহুকে জড়িয়ে ধরে তনয়া মুগ্ধ কণ্ঠে বলল, তোকে কি সুন্দর লাগছে রে কুহু, মাশাআল্লাহ। কারো নজর না পড়ুক। আজ তোর রসগোল্লা তোকে দেখে। কুহু মাথা নিচ দিকে দিয়ে তনয়াকে হালকা ধাক্কা দিয়ে লাজুক হেসে বলল, সত্যিই বলছি, তোকে একদম 90 দশকের নায়িকাদের মতোই লাগছে। কুহু আবারও লাজুক হাসল। তনয়া মুগ্ধ দৃষ্টিতে কুহুকে দেখল।
এই মেয়ে নায়িকাদের মতো করে সাজার জন্য কি চেষ্টাই না করলো। শিরিনা বেগমও তার কাছে হার মেনে ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। এখন সাজ কমপ্লিট হওয়ার পর কুহুকে দেখে আসলেই 90 দশকের নায়িকাদের মতোই লাগছে। কুহু আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্নভাবে লজ্জা পাওয়ার ভঙ্গি করতে লাগলো। তনয়া কিছু বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, এমন করছিস কেন? যা, কি যে বলিস না। কিভাবে ওদের সামনে গেলে দেখতে ভালো লাগবে সেটাই দেখছি। তারপর তনয়ার দিকে ফিরে বলল। কুহু বিভিন্ন রকম লজ্জা মিশ্রিত হাসি দিয়ে এদিক ওদিক মুখ পাকিয়ে দেখালো। তনয়া নাক কুচকে তাকিয়ে রইল সেদিকে। কুহু তাড়া দিয়ে বলল, দেখ না কিভাবে যাব। তনয়া কিছু বলার আগেই নিচ থেকে গাড়ির হর্নের শব্দ ভেসে এলো। কুহুর মুখে তৎক্ষণাৎ বিদ্যুৎ খেলে গেল। তনয়ার দিকে তাকিয়ে বলল, ওরা চলে এসেছে। বলেই বারান্দার দিকে দৌড় দিল। তনয়া হাই হাই করে উঠল। এই, তুই কোথায় যাচ্ছিস? তুই তো পাত্রী। তারপর ছুটে গেল কুহুর পিছনে। কুহু বারান্দায় পিলারের আড়ালে দাঁড়িয়ে রাস্তায় উকি দিয়ে দাঁড়িয়ে আছে। তনয়াও কুহুর ঘাড়ের উপর দিয়ে উকি দিল রাস্তায়। 3টে গাড়ি এসেছে। সামনে একটা মাইক্রো, মাঝখানে একটা প্রাইভেট কার, তার পিছনে আরেকটা মাইক্রো। সামনের মাইক্রোটা থেকে কয়েকজন লোক বের হয়ে এদিক ওদিক তাকিয়ে প্রাইভেট কারের দরজাটা খুলে দিল। বের হয়ে আসলো সাদা পাঞ্জাবি পরা একজন বৃদ্ধ লোক। তার এক হাতে একটা লাঠি। গাড়ির অপর পাশ থেকে আরেকজন মধ্যবয়স্ক পাঞ্জাবি পরা লোক নামলো। তনয়া ব্যস্ত হয়ে কুহুকে বলল, এই যে, উনি হচ্ছেন এমপি আশফাক খান। আমি ওনার ছবি পোস্টারে দেখেছি, অনলাইনেও ওনার নির্বাচনীয় প্রচারণা দেখেছি অনেকবার। কুহু আশফাক খানকে চিনতে পেরেছে। তবে আশফাক খান যে তার বাবার বন্ধু তা সে জানত না। গেটের সামনে কুহুর বাবা মোয়াজ্জেম সাহেবকে দেখা গেল। পাশে দাঁড়িয়ে আছে জিয়াদ। মোয়াজ্জেম সাহেব হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে এগিয়ে এসে জড়িয়ে ধরল আশফাক খানকে। আশফাক খানও হাসলেন। 2 বন্ধু কুশল বিনিময় করল। আশফাক খানকে ছেড়ে তার পাশে দাঁড়ানো বৃদ্ধকে সালাম জানালো মোয়াজ্জেম সাহেব। মোয়াজ্জেম হাসান। পিছনের মাইক্রোটা থেকে আস্তে আস্তে মহিলারা নেমে এলো। এই পর্যায়ে তনয়া তড়িঘড়ি করে কুহুকে টেনে ঘরে নিয়ে আসলো। কুহু বিরক্ত হয়ে প্রশ্ন করল, কাঁদছিস কেন? দেখছিস না সবাই নেমে গেছে। হঠাৎ করে কেউ উপরে তাকিয়ে তোকে দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। কুহু ব্যাপারটা বুঝলো, কিন্তু তার মনটা উসফুস করতে লাগলো সাহাদকে দেখার জন্য। সাহাদ এখনো নামলো না কেন গাড়ি থেকে? তনয়া কুহুকে তাড়া দিয়ে বলল, তাড়াতাড়ি চল নিচের ঘরে, ওনারা চলে আসবে এক্ষুনি। কুহু নিজের কয়েকটা প্রয়োজনীয় জিনিস নিয়ে নিচের ঘরের দিকে রওনা করলো। তনয়ার সাহায্যে শাড়ি সামলে সিঁড়ি দিয়ে নিচে নামলো। তারপর নিচের গেস্ট রুমটাই ঢুকে বলল। খান পরিবারের সবাইকে আপ্যায়ন করে ড্রয়িং রুমে বসানো হলো। তনয়া দরজার আড়ালে দাঁড়িয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করলো কে কে এসেছে, কিন্তু এখান থেকে ড্রয়িং রুমের সবটা দেখা যায় না বলে তার দেখতে অসুবিধা হলো। কুহু গেস্ট রুমের বিছানার উপর বসেছিল। চাপা গলায় তনয়াকে উদ্দেশ্য করে বলল, কে কে এসেছে? সবাইকে দেখা যাচ্ছে না তো, শুধু 2 জন মহিলাকে দেখা যাচ্ছে। শিরিনা বেগম সবার সাথে কুশল বিনিময় করে যথাসাধ্য আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়লেন। খানিকক্ষণ বাদে কুহুর কাছে আসলেন। কুহুর সাজগোজের পর উনি আর কুহুকে দেখেননি। মেয়েকে এরকম সাজে দেখে ওনার চোখে পানি এসে গেল। সেদিনে সে ছোট্ট কুহু কিভাবে এত বড় হয়ে গেল। তনয়া শিরিনা বেগমকে হাসি মুখে বলল, আন্টি, শাড়ি কিন্তু আমি পরিয়ে দিয়েছি কুহুকে, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। তারপর এগিয়ে এসে বিছানায় বসে থাকা কুহুর কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার মেয়ের গায়ে কারো নজর না লাগুক। কুহু ভার্ত কণ্ঠে বলল, আমার ভয় করছে মা, আই এম নার্ভাস। কোনো ভয় নেই মা, তোর বাবা আছে, আমি আছি, ভয় কিসের? তারপর তনয়ার দিকে তাকিয়ে বললেন, ওকে নিয়ে বাইরে আসো। শিরিনা বেগম যেতে উদ্যত হলে কুহু হাত আঁকড়ে ধরল, অনুনয় করে বলল, তুমি আমার সাথে থাকো মা, আমি তোমার সাথে যাব। বোকা মেয়ে, আমার কাজ আছে, সবাইকে আপ্যায়ন করতে হবে তো। শিরিনা বেগম মেয়ের হাত ছাড়িয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। কুহু সুরা পড়ে মুখে ফু দিল। 1 গ্লাস পানি ঢকঢক করে পুরোটা খেয়ে ফেলল। তনয়ার দিকে হাত বাড়িয়ে বলল, দেখ হাত কাঁপছে, মনে হয় সুগার ফল হচ্ছে, একটু মিষ্টি খেলে ভালো লাগতো। তনয়া দুষ্টু হেসে বলল, বসার ঘরে তোর রসগোল্লা আছে, গিয়ে 2টে কামড় দে, সুগার ফল বাপ বাপ করে পালাবে। এত নার্ভাসনেসের মাঝেও লজ্জায় কুহুর গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করল। তনয়া কুহুকে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে এগিয়ে গেল।
ড্রয়িং রুমে ওরা ঢুকতেই সকলের মনোযোগ ওদের দিকে ঘুরে গেল। তনয়া কুহুকে নিয়ে এক পাশে সোফায় বসিয়ে দিল। কুহু লাজুক ভঙ্গিতে জড়সড় হয়ে বসল। মৃদু কণ্ঠে সবাইকে সালাম দিল। মোয়াজ্জেম সাহেব মেয়ের আচরণে খুশি হলেন খুব। একটা মহিলা উঠে এসে কুহুর পাশে বসে চিবুক হাত দিয়ে মুখটা তুলল, হাসি দিয়ে বলল, বাহ, কি সুন্দর দেখতে হয়েছ, সেই ছোটবেলায় তোমায় দেখেছিলাম। কুহু মহিলাটার দিকে তাকালো। গোল গোল গাল, মায়া মায়া মুখ। মহিলাটি হেসে বলল, আমি তোমার শাশুড়ি হব, আমাকে মা বলে ডাকবে? ঠিক আছে। কুহু হালকা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। ওপাশ থেকে আশফাক খান গলা উঁচিয়ে বললেন। তারপর পাশে বসে থাকা মোয়াজ্জেম সাহেবের দিকে তাকিয়ে বললেন। মোয়াজ্জেম সাহেব বন্ধুর কথায় হাসলেন। সাথে আসা বৃদ্ধ লোকটি কুহুকে প্রশ্ন করল, আমার নাতিকে তোমার পছন্দ হয়েছে তো? আমার নাতি কিন্তু লাখে একটা। কুহু এক পলক শাহাদের দাদা আব্দুল গাফফার খানকে দেখল। সাদা চুল, সাদা দাড়ি, হাসি হাসি মুখে তার দিকে তাকিয়ে আছে। কুহু মাথা নাড়িয়ে বোঝালো তার পছন্দ হয়েছে। গাফফার খান উপদেশ দেওয়ার মতো করে বলল, আমার নাতি খান পরিবারের উত্তরাধিকারী, ভবিষ্যৎ এমপি। তোমাকে কিন্তু শক্ত হাতে তার হাত ধরতে হবে, সাপোর্ট দিতে হবে। অনেক ঝড়ঝাপটা আসবে, কিন্তু হাত ছাড়া যাবে না। আশফাক খান বাধা দিয়ে বলল, আরও কিছু কথাবার্তা চলল। কুহু এক ফাঁকে সবাইকে একটু দেখে নিল। আরও একটা মহিলা এসেছে, তার দুই পাশে দুটো মেয়ে। একটা মেয়ে জিয়াদের বয়সী। কুহু তাকাতেই মেয়ে দুটো মিষ্টি করে হাসলো। কুহুও হাসলো, কিন্তু তার মনটা কিছুটা খারাপ হলো শাহাদকে না দেখতে পেয়ে। শাহাদের মা তাকে সুন্দর একটা হার উপহার দিলেন। অপর পাশে থাকা মহিলাটি উঠে এসে একজোড়া বালা হাতে পরিয়ে দিয়ে বলল, আমি শাহাদের চাচি হই, আমাকে কাকিমণি বলে ডাকবে। কুহু হেসে দিয়ে মাথা নাড়ল। আগের নার্ভাসনেসটা আর নেই এখন। সবার ব্যবহারে অনেকটাই সহজ হয়েছে সে। কিছুক্ষণ পর কুহুকে গেস্ট রুমে পাঠিয়ে দেয়া হলো। সঙ্গে এলো সাথে আসা দুটো মেয়ে। কুহুকে একা ঘরে পেয়ে একটা মেয়ে বলল, ভাইয়ার কাছে তোমায় দেখেছিলাম, কিন্তু তুমি ছবির থেকেও সুন্দর। তনয়া জিজ্ঞেস করলো, তোমরা কি হও শাহাদ ভাইয়ার? বড় মেয়েটা বলল, আমরা কাজিন হই। আমার নাম রাফা, ওর নাম রিধি। আমি ক্লাস 10-এ পড়ি, আরও পরে ক্লাস 7-এ। কুহু রিধির গাল টেনে দিল। খানিক পরেই ঘরে আসলো শিরিনা বেগম, সাথে আসলো শাহাদের মা আর চাচি। সব মহিলারা একসাথে হয় কিছুক্ষণ গল্প করলেন। এক পর্যায়ে শিরিনা বেগম আক্ষেপ করে বললেন, মেয়েটা ঘরের কোনো কাজই করতে চায় না আপা। হাজার বকাবকি করেও তাকে দিয়ে কিছু করাতে পারে না। সারাদিন মুভি দেখে, সংসার যে কিভাবে করবে। শাহাদের মা রেজিয়া সুলতানা হেসে বললেন, সেসব আপনাকে ভাবতে হবে না আপা, আমার ছেলের বউকে আমি ঠিক সব শিখিয়ে পড়িয়ে নিব। শিরিনা বেগম রেজিয়া সুলতানার হাত ধরে কৃতজ্ঞ হয়ে বললেন, তাহলে তো আমার আর চিন্তাই রইল না। আরও কিছুক্ষণ আলোচনা চলল। আলোচনা করে ঠিক হলো আর এক সপ্তাহ পরেই বিয়ে। প্রথমে মোয়াজ্জেম সাহেব একটু দ্বিমত পোষণ করলেও আশফাক খানের বিভিন্ন যুক্তির কাছে হেরে গেলেন। এক সপ্তাহ পরে বিয়ে হবে এতেই মত দিলেন তিনি। তারপর দুপুরের খাওয়া দাওয়া করে সবাই বিদায় নিল। সবাই বিদায় নিতেই কুহু নিজের ঘরে এসে শাড়ি খুলে টি শার্ট পরে চারা হাত পা মেরে বিছানায় শুয়ে পড়ল। এতক্ষণ সে নিচে ওদের সাথে ছিল। খুব কষ্টে সে নিজেকে শান্তশিষ্ট রেখেছে, ভুলভাল কাজ না করার চেষ্টা করেছে। অবশ্য শিরিনা বেগম তাকে কোনো কাজই করতে দেয়নি, তাই ভুল হওয়ার প্রশ্নই আসে না। সে শুধু নিজ দায়িত্বে মুখটা বন্ধ রেখেছে। তনয়া তার হ্যান্ডব্যাগটা কাঁধে নিয়ে বলল, এবার আমি গেলাম। কুহু বিছানায় উঠে বসে বলল, না খেয়ে চলে যাচ্ছিস কেন? মাত্রই না তোর সাথে খেয়ে উপরে আসলাম, ভুলে গেলি? কুহু নাক মুখ কুচকে হাত দিয়ে নিজের মাথায় বাড়ি দিল। তনয়ার দিকে তাকিয়ে বলল, ভুলে গিয়েছিলাম। তনয়া ঘড়ি দেখে বলল, বেশি দেরি হলে মা বকা দিবে। এবার যাই, রাতে ভিডিও কল দিব। এখন গেলাম, তোকে আর নিচে আসতে হবে না। কুহু হাত নেড়ে তনয়াকে বাই জানালো। তারপর আবারও বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। ছাদের দিকে তাকিয়ে ভাবল, আজ একটু আগে তার বিয়ে ঠিক হয়ে গেছে, 2 দিন পর তার বিয়ে হবে। বিয়ের পর সংসার, তারপর বাচ্চা কাচ্চা। কুহু জিভ কাটল, 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলল। কিসব ভাবছে, কি লজ্জার ব্যাপার।
পার্টি অফিসের কাজ শেষ করতে শাহাদের অনেকক্ষণ লেগে গেল। সে বারবার ঘড়ি দেখছে, এতটা সময় লাগবে জানলে সে আজকের মিটিং ক্যান্সেল করে দিত। অবশেষে মিটিংটা যখন শেষ হলো তখন সে এক প্রকার দৌড়েই বের হলো অফিস থেকে। রওনাককে উদ্দেশ্য করে বলল, গাড়ি বের করো কুইক, কুহুদের বাসাতে যাব। কিন্তু ভাই স্যাররা তো সবাই চলে এসেছেন। চলে এসেছেন? হ্যাঁ ভাই, একটু আগেই খবর পেলাম তারা সবাই খান বাড়িতে ফিরে এসেছেন। আপনার বিয়ের ডেটও ঠিক হয়ে গেছে। কবে? 1 সপ্তাহ পর। শাহাদ সন্ধ্যার পর বাড়ি ফিরল। কুহুদের বাসায় যেহেতু যেতে পারেনি তাই আরও কিছু কাজ এগিয়ে রেখে এসেছে যাতে বিয়ের সময় কাজের চাপ না থাকে। তার বাবা নামেই এমপি, বেশিরভাগ কাজ তাকেই করতে হয়। বিশাল বড় খান বাড়িটা অনেক জায়গা জুড়ে অবস্থিত। বাড়ির চারপাশ জুড়ে বাগান, এক পাশে গ্যারেজ। বাড়ি থেকে দূরে বাগানের এক পাশে একটা আউট হাউস আছে। বাড়ির চারপাশে উঁচু দেয়াল দিয়ে ঘেরাও করা। শাহাদ সদর দরজা দিয়ে রওনাককে সাথে নিয়ে ঢুকল। রওনাকের হাতে এক গাদা ফাইল। আশফাক খানের সাইন নিতে হবে এগুলোতে। সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে আব্দুল গাফফার খানের সাথে সাক্ষাৎ হলো। উনি সোফায় বসে পায়ের উপর পা তুলে চা পান করছে। শাহাদকে দেখে বড় করে একটা হাসি দিলেন। চায়ের কাপ টেবিলে রেখে বললেন, এসেছিস, আয় আয়, এদিকে এসে বস। শাহাদ রওনাককে আশফাক খানের স্টাডি রুমে যাওয়ার জন্য বলে তার দাদার পাশে এসে বসল। হাসি মুখে বলল, এত খুশি কেন দাদাজান? 2 দিন পর নাত বউ আসছে বাড়িতে, খুশি হওয়ার তো সময় এখন। শাহাদ নিচের দিকে তাকিয়ে হালকা হাসল। আব্দুল গাফফার খানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, পছন্দ হয়েছে নাত বউ? অবশ্যই হয়েছে, আমার সোনার টুকরা নাতির জন্য চাঁদের টুকরা নাত বউ। রাফা কিচেন থেকে এক বাটি নুডলস নিয়ে নিজের ঘরে যাচ্ছিল। শাহাদকে বসে থাকতে দেখে এগিয়ে এসে বলল, ভাইয়া তুমি কিন্তু কাজকে অনেক বড় মিস করেছো। ভাবি আজ শাড়ি পরে এসেছিল, কি সুন্দর যে লাগছিল। শাহাদের চোখে মুখে মুগ্ধতা ছুঁয়ে গেল। হয়তো কল্পনাতে কুহুকে শাড়ি পরা অবস্থায় দেখে নিয়েছে। রাফার দিকে তাকিয়ে বলল, তাই? আমি ছবি তুলে এনেছি, স্টাডি শেষ করে তোমাকে ছবি দিয়ে আসবো। শাহাদ মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি দিল। রাফা নুডলসের বাটি হাতে নিজের ঘরের দিকে চলে গেল। তারপর দাদাজানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, প্রেশারটা মেপেছেন দাদাজান? আব্দুল গাফফার চায়ের কাপে চুমুক দিয়ে উপর নিচ মাথা নাড়লেন। তিনি মেপেছেন। শাহাদ আবার প্রশ্ন করল, ডায়াবেটিস? এটা নিয়ে তোর দাদির সাথে ঝগড়া হয়ে গেছে। তার ধারণা আমি লুকিয়ে মিষ্টি খাই, তাই ডায়াবেটিস কমেছে না। অথচ সেখানে আমি চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস করলাম, সেখানে মিষ্টি কেন খাবো? দাদার এমন অসহায় অবস্থার কথা শুনে শাহাদ চায়ের কাপের দিকে তাকালো। চায়ের কাপের কিনারের এক পাশে কিছু চিনির দানা নজরে পড়ল। শাহাদ তর্জনী দিয়ে কাপের দানাগুলো মুছে দিয়ে বলল, চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা। বলেই একটা মুচকি হাসি দিয়ে উঠে চলে গেল। আব্দুল গাফফার নাতির যাওয়ার দিকে হকচকিয়ে তাকালেন। রে, ধরা পড়ে গেলেন। তার স্ত্রী তাকে কড়া নজরে রাখে, কিছুতেই মিষ্টি খেতে দেয় না। তিনি আবার চিনি ছাড়া চা খেতে পারেন না, তাই লুকিয়ে চুরিয়ে প্রায়ই 1 চামচ চিনি চায়ে মিশান। কিন্তু আজ নাতির কাছে ঠিকই ধরা পড়ে গেলেন। রাতে ঘুমানোর আগে কুহু মোবাইল নিয়ে বসলো। অনেকক্ষণ তনয়ার সাথে ভিডিও কলে বিভিন্ন আলাপ আলোচনা করলো। তনয়ার সাথে কথা শেষ করে সে ফেসবুকে শাহাদের আইডি খোঁজাখুঁজি করতে লাগলো। শাহাদ খান লিখে সার্চ দিলে শাহাদের ছবি প্রোফাইলে দেয়া অনেকগুলো ফেক আইডি আসলো। কুহু প্রত্যেকটা আইডিতে ঢুকলো। ঢুকেই বুঝলো এগুলো সব ফেক আইডি। তবে আইডিগুলোই ঢুকে তার লাভই হলো। প্রত্যেকটা আইডির টাইম লাইনেই শাহাদের অনেক ছবি দেয়া। কুহু প্রতিটা ছবি ভালো করে দেখতে লাগলো। একটা গ্রুপ ছবি পেল। শাহাদ আর তার বাবা সামনের সারি, তার পিছনে অনেক মানুষ। ক্যাপশন পড়ে বুঝলো এটা নির্বাচনের সময় তোলা। ছবিতে শাহাদের পরনে সাদা পাঞ্জাবি পায়জামা, তার ওপর মুজিব কোট। কুহু জুম করলো শাহাদকে। ভালোই তো লাগছে নেতার গেটাপে। রাজনীতি পছন্দ না করলেও এই রাজনৈতিক নেতাকে তার বেশ লেগেছে। এর আগেও সে আশফাক খানের বিভিন্ন নির্বাচনী প্রচারণা অনলাইনে দেখেছে। তখন এত মন দিয়ে দেখেনি, বরাবরই এড়িয়ে গেছে। এই জন্য হয়তো শাহাদকে চোখে পড়েনি। কুহু আরও অনেক আইডি ঘাটলো। শাহাদের অনেকগুলো সিঙ্গেল পিক সেভ করে রাখলো। একটা আইডিতে শাহাদকে নেতার গেটাপে ভাষণ দেওয়া অবস্থায় ছবি পেল।
এটাও সেভ করে রাখলো। শাহাদের ছবির দিকে তাকিয়ে কুহুর আচমকাই কিছুটা অভিমান হলো। কি এমন হতো আজকে এলে? এত সুন্দর করে কয়েক ঘন্টা ধরে সেজেছে সে, অথচ যার জন্য সাজলো সেই দেখল না। কুহুর ভাবনার মাঝেই মোবাইলটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভাসলো একটা অপরিচিত নাম্বার, কিন্তু নাম্বারটা দেখে কুহুর বুকের ভেতর হাতুড়ির বাড়ি পড়ল। নাম্বারটা শাহাদের। গতকাল এই নাম্বার থেকেই কল করেছিল শাহাদ। কুহু লাফ দিয়ে বিছানায় উঠে বসল। গলা দিয়ে আ আ শব্দ করে গলার স্বর পরীক্ষা করল। তারপর হালকা গলা ঝেড়ে কল করে মিষ্টি করে বলল, হ্যালো। ওপাশ থেকে ভেসে আসলো পুরুষালী ভারী আওয়াজ। কেমন আছেন কুহু? শাহাদের কণ্ঠ শুনে কুহুর বুকের ভেতর আরো জোরে হাতুড়ি পেটাতে লাগলো। সে নিজেকে স্থির রেখে বলল, জি ভালো। আজ আসতে পারিনি আপনাদের বাসায়, আমার কিছু কাজ ছিল। রাফার কাছে শুনলাম আপনি আমায় খুঁজেছেন, আমি না যাওয়াই নাকি অভিমান করেছেন। কুহু চমকে গেল। সে রাফাকে কয়েকবার শাহাদের কথা জিজ্ঞেস করেছিল। শাহাদ না আসায় কিছুটা মন খারাপও হয়তো প্রকাশ করে ফেলেছিল। ইস, এই মেয়েটা সব বলে দিয়েছে। কুহু ভাবলো অভিমান করেছে। এটা বললে হয়তো শাহাদ ভাববে কুহু খুব নির্লজ্জ। তাই সে জোর দিয়ে বলল, কই না তো, অভিমান কেন করবো ভাই, আমি তো এমনিই জিজ্ঞেস করছিলাম। শাহাদ কফিতে চুমুক দিচ্ছিল। কুহু অভিমান করেনি শুনে কফিটা হঠাৎ তেতো মনে হলো তার কাছে। মুখের কফিটা গিলে নিয়ে কফির কাপটা নামিয়ে রাখলো সামনের টেবিলে। টেবিলে তার ল্যাপটপটা অন করা। সেখানে ভাসছে কুহুর শাড়ি পরার ছবি, যেটা একটু আগে রাফা দিয়ে গেছে। আর কুহু কি কি করেছে তা নিজ থেকেই বর্ণনা করে গেছে। শাহাদ কুহুর ছবিটা জুম করতে করতে বলল, বুঝলাম। কুহু মিনমিন করে প্রশ্ন করল, আজ আসেননি কেন? কাজ ছিল, রাজনৈতিক কাজ। কুহু মুখ ভেঙালো। এই পছন্দের ছেলেটা এই অপছন্দের কাজটা না করলে কি হতো? থাক, মানুষটা যেহেতু ভালো, বাকিটা সহ্য করে নেওয়া যাবে। কুহু মনে মনে নিজেকে সান্ত্বনা দিল। ছোট্ট করে বলল, ও আজ তাহলে রাখি, রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। গুড নাইট। গুড নাইট। ওপাশ থেকে কলটা কেটে গেল। কুহুর মনটা একটু খারাপ লাগলো। কি নিরামিষ মানুষ, আর একটু কথা বললে কি হতো? কুহু মেয়ে হয়ে কি করে নিজে থেকে কথা বলবে? ছেলে হয়ে শাহাদেরই তো স্বেচ্ছায় কথা বলা উচিত।